আমরা এখন এই সমন্বয়গুলো আমরা ওই দিন হচ্ছে আলোচনা করেছিলাম কোন সমন্বয়টা কোথায় যায়। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই সমন্বয়গুলো দাগাই নিতে হবে শীটের মধ্যে বা বইয়ের মধ্যে। সবার আগে এই কাজটা করে নিবে, হ্যাঁ। তো এখানে যেমন ব্যক্তিগত প্রয়োজনীয় পণ্য উত্তোলন, এইটা ক্রয়ের সাথে জড়িত আর উত্তোলনের সাথে জড়িত। তাহলে তুমি শীটের মধ্যে তোমার শীটটা নাও, নেয়ার পরে শীটের মধ্যে দেখো এই উত্তোলন কোথায় আছে আর ক্রয় কোথায় আছে তার নিচে ছোট করে একটা দাগ দিবা জাস্ট, হ্যাঁ, যেন তুমি বুঝতে পারো। এই যে ক্রয়, আমি দেখো দাগ দিছি, এই যে ক্রয়, ছোট করে একটা দাগ দিলাম ক্রয় আর হচ্ছে উত্তোলনের সাথে। আর উত্তোলন কোথায় আছে, এই যে উত্তোলন, এই উত্তোলনের নিচে একটা দাগ দাও। যদি আমার এখানে চিহ্নটা থাকবে না, তোমাদের এখানে থাকবে, হ্যাঁ। সো একটু দাগ দিয়ে নাও, এভাবে দাগ দিয়ে নাও, সবগুলোতে একটু দাগ দিয়ে নাও, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। ওকে, তাহলে দাগ দিলাম। এরপরের কাজ হচ্ছে এই যে অলিখিত আন্তঃফেরত ও বহিঃফেরত। এই অলিখিত যদি সমন্বয়ের মধ্যে থাকে তাহলে এটা দুই জায়গায় দাগ দিব। একটা হচ্ছে আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, তাহলে এটা বিক্রয়ের সাথে আর দেনাদারের সাথে, হ্যাঁ, বিক্রয়ের সাথে এবং দেনাদারের সাথে। তাহলে বিক্রয় নিচে একটা ছোট করে দাগ দাও, আর দেনাদার মানে প্রাপ্য হিসাবে নিচে একটু ছোট করে দাগ দাও। মানে এই এন্ট্রিগুলো দেখলে আমার মনে পড়বে যে এগুলোর সাথে কোনো সমন্বয় আছে বা কোনো কাজ করতে হবে, হ্যাঁ, এই জন্য দাগটা দিতে বলতেছি। ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে আন্তঃফেরত গেল। আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত। আর এরপরে হচ্ছে বহিঃফেরত। এই যে বহিঃফেরত আছে 2000 টাকা, তো বহিঃফেরত আবার ক্রয়ের সাথে আর পাওনাদারের সাথে। তার মানে তুমি এই যে পাওনাদার বা প্রদেয় হিসাব, এটা নিচে একটা দাগ দাও আর ক্রয়ের সাথে একটা দাগ দাও। তারপর হচ্ছে বিমা প্রিমিয়াম, হ্যাঁ, বিমা প্রিমিয়ামের নিচে একটা দাগ দাও। বিমা প্রিমিয়াম দেখো কোথায় আছে, এই যে বিমা প্রিমিয়াম, এই বিমা প্রিমিয়ামের নিচে একটা দাগ দাও। তারপর বিমা প্রিমিয়ামের নিচে দাগ দেওয়া হয়ে গেলে এখন অব্যবহৃত মণিহারি 1000 টাকা, আর বাড়ি ভাড়া অনাদায়ী আছে, তাহলে বাড়ি ভাড়া আর মণিহারি দুই জায়গায় দাগ দাও। মণিহারি কোথায় আছে, বাড়ি ভাড়া কোথায় আছে? বাড়ি ভাড়া, এই যে বাড়ি ভাড়া নিচে আছে। কথা বইলো না, মিউট করে রাখো। বাড়ি ভাড়া নিচে দাগ দিব। আর হচ্ছে মণিহারি কোথায় দেখো, তো মণিহারি এখানে নাই, একটা বিষয় মাথায় রাখবা, যদি মণিহারি না থাকে তাহলে সেটা সাধারণ খরচের সাথে যাবে, হ্যাঁ। সো এখানে আগে দেখবে মণিহারি আছে কি না, না থাকলেও এটা সাধারণ খরচ। এটা নোট করে রাখো, যে প্রয়োজনে এখানে নোট লিখে রাখো বইয়ের মধ্যে, যে মণিহারি দেওয়া না থাকলে আমরা সাধারণ খরচের মধ্যে লিখব। তাহলে এই সাধারণ খরচের সাথে মণিহারির কাজটা করব। এরপরে হচ্ছে মণিহারি গেল, এক লাইনে বাড়ি ভাড়া ছিল। প্রাপ্য হিসেবে 2000 টাকা অবলোপন করতে হবে, আর অবশিষ্ট প্রাপ্য হিসেবে 10% কুঋণ সঞ্চিতি। তার মানে প্রাপ্য হিসাবের সাথে আর কুঋণ সঞ্চিতির সাথে কাজ আছে। তাহলে এখানে দেখো কুঋণ সঞ্চিতির নিচে একটা দাগ দাও, আর সবার উপরে দেখো প্রাপ্য হিসাব আছে, এই প্রাপ্য হিসাবের এখানে একটা দাগ দাও। দেখো প্রাপ্য হিসাবে, যে প্রাপ্য হিসাবের এখানে একটা দাগ দাও, প্রাপ্য হিসাব। তাহলে আমরা মূলত যেখান দাগ দেওয়া দরকার আমরা কিন্তু দাগ দিয়ে নিলাম, হ্যাঁ। এরপরে আর আছে কিনা সমন্বয়, আর হচ্ছে সমাপনী মজুদ আছে। তো সমাপনী মজুদ আমরা বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিয়ে দেব, এই জন্য ওইটার আমি আর কিছু করতেছি না। এখন চলো আমরা একটু হচ্ছে আমাদের সূত্রের মধ্যে যাই। আমি সূত্রটা এখানে লিখে রেখেছি বোঝানোর স্বার্থে। তো আমাদের প্রথম কাজ একদম ওভারঅল, ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে বিক্রয়কে নিয়ে একটু কাজ করব, হ্যাঁ, বিক্রয়কে নিয়ে একটু কাজ করব। কি কাজ করব দেখো, বিক্রয়কে নিয়ে একটু কাজ করব। তো এখানে আছে দেখো, প্রথমে যেটা করতে হবে বিক্রয়ের সাথে যে সমন্বয়গুলো করতে হবে, তা হলো বিক্রয়ের সাথে, এক্স্যাক্টলি বিক্রয়ের সাথে এই সমন্বয়গুলো করতে হবে। কি সমন্বয় সেটা? যেমন অলিখিত বিক্রয় থাকলে যোগ করব, ফেরত বা আন্তঃফেরত, বিক্রয় ফেরত, অন্তর্মুখী ফেরত, একই কথা। এগুলো থাকলে আমরা বিয়োগ করে দিব। কারবারি বাট্টা, বিক্রয় বাট্টা, ব্যবসায়িক বাট্টা বিয়োগ করব। মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটাও বিয়োগ করে দিব। বিনামূল্যে পণ্য উত্তোলন থাকলে সেটা আমরা কি করব, বিনামূল্যে না, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন থাকলে এটাও আমরা যোগ করব। এবং যদি এই বিক্রয়ের সাথে এই ঝামেলাগুলো না থাকে, যদি না থাকে তাহলে আমরা বিক্রয়টাকে সরাসরি মেন কলামে লিখে দেব। আর যদি এই ঝামেলাগুলো একটা বা দুইটা থাকে, মানে একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে, যদি এই ঝামেলাগুলো থাকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই ঝামেলাগুলো আগে মারবো, তারপরে মানে মাঝখানের কলামে লিখবো, লিখে ঝামেলাগুলো যোগ বিয়োগ করে এখানে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের কাজ, হ্যাঁ।
ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে চলো আমরা প্রথমে বিক্রয় লিখি। তো বিক্রয়ের সাথে আমরা ছকটা করে নেই আমরা আগে। সবার আগে আমরা প্রতিষ্ঠানের নাম লিখে নিব। তো এই প্রতিষ্ঠানের নামটা কি ছিল? প্রতিষ্ঠানের নামটা ছিল হচ্ছে ফারহানা এন্টারপ্রাইজ। হ্যাঁ, ফারহানা এন্টারপ্রাইজ। তো আমরা সবার আগে এখানে লিখে নিব ফারহানা এন্টারপ্রাইজ। ওরে আল্লাহ রে, ফারহানা এন্টারপ্রাইজ। ফারহানা এন্টারপ্রাইজ। তারপর আমরা সবার আগে কি করতে চাচ্ছি? বিশদ আয় বিবরণী করতে চাচ্ছি। এজন্য আমরা এখানে লিখব বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। তারপর আমরা লিখব 31 ডিসেম্বর 2025 সমাপ্ত বছরের জন্য। 31 ডিসেম্বর 2025 সমাপ্ত বছরের জন্য। ওকে, সো এবার আমরা ছকটা করব এখানে। সো ওকে, আমরা ছকটা করে ফেললাম। হ্যাঁ, ছকটা ওই শিরোনাম লিখে ফেললাম, শিরোনামের লাইনটা লিখে ফেললাম। এখন আমরা টাকার ঘরগুলো দিব। টাকার ঘর আমরা 3টা ব্যবহার করব। হ্যাঁ, 3টা টাকার ঘর ব্যবহার করব। ওকে, এখানে যেটা লিখব, প্রথমে লিখব বিবরণ। আনাস তুমি মিউট করে রাখো। বিবরণ, তারপর টাকা। তাহলে সবার আগে আমাদের কাজ কি? বিক্রয়কে নিয়ে কাজ করতে হবে। তো আমরা বিক্রয়ের টাকাটা একটু দেখি। বিক্রয়ের টাকা হচ্ছে, দেখো এই যে বিক্রয়, এখানে দেখো বিক্রয়ও আছে, এখানে বিক্রয়ও আছে, আবার ক্রয়ও আছে। তো আমাদের টাকাও কিন্তু একই লাইনে লেখা আছে। একটু কনফিউশন ক্রিয়েট করে নতুন যারা, তাদের জন্য কনফিউশনটা হচ্ছে বিক্রয় কোনটা হবে, ক্রয় কোনটা হবে। যেটা ডেবিট পাশে ওটা হচ্ছে ক্রয়, ওটা ব্যয়, আর যেটা ক্রেডিট পাশে ওইটা হচ্ছে আয়। তো বিক্রয় হচ্ছে আয়, এজন্য ক্রেডিট পাশে থাকবে 1,54,000। এখন আমার কথা হচ্ছে বিক্রয় লিখলাম, টাকাটা এই ঘরে লিখবো নাকি এই ঘরে লিখবো? তো যদি আমাদের সমন্বয় থাকে তাহলে এই কলমে লিখবো, আর সমন্বয় না থাকলে এই কলমে। এখন সমন্বয় আছে কিনা, মানে ওর সাথে ফেরত বার্তা এগুলো আছে কিনা। তো দেখতে পাচ্ছি এই যে আন্তঃফেরত আছে, মানে আন্তঃফেরত বলা অর্থাৎ বিক্রয় করছিলাম সেটা ফেরত আইছে 4,000 টাকা। তাহলে তো সমন্বয় আছেই, একটা তো পাইলাম অন্তত, বেশি দরকার নেই, একটা পাইছি, সে একটা নিয়েই আমরা তাহলে মাঝখানে কলমে লিখবো 1 লক্ষ। এখানে লিখবো হচ্ছে 1,54,000 টাকা। 1,54,000 টাকা, এটা হচ্ছে 1,54,000 টাকা। দেখো 1,54,000 টাকা। এরপরের কাজ হচ্ছে, এরপরে বাদ হচ্ছে আন্তঃফেরত। তাহলে আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরত। হ্যাঁ, আন্তঃফেরত। তো আন্তঃফেরত কত ছিল? 4,000 টাকা। এই 4,000 এখন আমরা বিয়োগ করে দিব। এখন বিয়োগটা করে সেই টাকাটা আমরা কোথায় লিখব? এইখানে লিখবো নাকি ওই কলমে নিয়ে যাব? তাহলে আমাদের দেখতে হবে ওর সাথে আর কোনো সমন্বয় আছে কিনা। তো আমাদের যে সমন্বয়গুলো থাকে, যেমন অলিখিত বিক্রয়, ফেরত, আন্তঃফেরতটা পাইছি, কারবারি বাট্টা আছে কিনা দেখবো, অলিখিত বিক্রয় আছে কিনা, মুনাফাবিহীন পণ্য বিক্রয় বা বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এগুলো আছে কিনা দেখবো। তো আমাদের এখানে দেখো প্রাপ্য প্রদেয়, দালান কোটা, সাধারণ সঞ্চিতি, হাতে নগদ, মূলধন উত্তোলন, প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় বিক্রয়, দালানে মেরামত, জাহাজ ভাড়া শুল্ক, ডক চার্জ, বেতন, সম্মানী, সাধারণ খরচ, মানে এখানে আমরা মোটামুটি যা দেখতে পাচ্ছি কারবারি বাট্টা বা বিক্রয় বাট্টা নাই। এমন কি হচ্ছে তোমার বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন সেটাও নাই, বা অলিখিত বিক্রয় নাই। এখানে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, এটা কিন্তু ক্রয় মূল্যে, এটা বিক্রয় মূল্যে না। কিছু বলা না থাকলে সেটা ক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় থেকে বাদ যায়। হ্যাঁ, তাহলে বিক্রয়ের সাথে আর কোনো সমন্বয় নাই। তো আমরা এই টাকাটা এখানে লিখে দিব 1,50,000 টাকা। 1,50,000 টাকা। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে, দেখো
বিক্রয় এখানে কিন্তু সূত্রে অনেক কিছু লেখা ছিল, তো আমাদের এত কিছু লাগলো না, আমাদের লাগলো কি শুধুমাত্র একটা এন্ট্রি লাগলো। এখন দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে লিখতে হয় প্রারম্ভিক মজুত পণ্য, আর প্রারম্ভিক মজুত পণ্যের সাথে একটা সমন্বয় থাকতে পারে। সেই সমন্বয়টা হচ্ছে কি মণিহারি অন্তর্ভুক্ত থাকে। অনেক সময় এখানে অঙ্কের মধ্যে লেখা থাকে যে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকার মণিহারি আছে। যেমন এখানে আছে একটা জিনিস আছে, দেখো সেটা হচ্ছে বলা আছে যে অব্যবহৃত মণিহারি 1000 টাকা। এটা কিন্তু বলা নেই যে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে আছে, তার মানে এটা নিয়ে আমার টেনশন করা যাবে না, এটা প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে না। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা আছে সেটা আমরা একটু দেখি। এই যে প্রারম্ভিক মজুত পণ্য দেখো উত্তোলন, এই যে এখানে উত্তোলনের নিচে, তো প্রারম্ভিক মজুত পণ্য আছে কত টাকা, তাহলে 30,000 টাকা। তো এই 30,000 টাকা তাহলে আমরা কোন কলমে লিখব? প্রথম কলমে লিখব না, কারণ ওর সাথে সমন্বয় নাই। তাহলে আমরা আগে লিখে নেই শিরোনামটা, বাদ প্রারম্ভিক মজুত পণ্য। তো প্রারম্ভিক মজুত পণ্য লিখলাম। এবার ওই আরে আল্লাহ রে আল্লাহ, আমি তো চরম ভুল করে ফেললাম। এটা হলো বিক্রিত পণ্যের ব্যয়, সরি এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয়, হ্যাঁ বিক্রিত পণ্যের ব্যয়। এরপরে আমরা লিখব হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত। তো প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা, তাহলে 30,000 টাকা। তো আমরা এই কলমে লিখলাম। তাহলে আমি টাকাটা কিন্তু এই কলমে লেখার কথা ছিল যদি একটা সমন্বয় থাকতো, কি সেটা মণিহারি যদি থাকতো সাথে সমন্বয়, তো নাই, ভালো কথা। তাহলে এখন আমরা ক্রয়কে নিয়ে কাজ করব। ক্রয়, তো ক্রয়ের সাথে কি কি কাজ আছে? ওকে, তো ক্রয়ের সাথে কি কি কাজ আছে সেটা আমরা দেখব। হ্যাঁ, তো ক্রয়ের সাথে কি কাজ আছে দেখো তো। ক্রয়ের সাথে যদি সমন্বয় না থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য যেমন মাঝখানে গেছে, মানে প্রারম্ভিক মজুত পণ্য যেমন একটা ব্যয়, আবার ক্রয়ও তো সেম একটা ব্যয়। হ্যাঁ, হয়তো কাজ আলাদা কিন্তু ব্যয় তো এগুলো সব ব্যয়। ব্যয় হলে আমরা মাঝখানে কলমে লিখতাম, তো এখন ক্রয়ের সাথে কিন্তু সমন্বয় আছে। হ্যাঁ, তো আমরা এখানে লিখব কি ক্রয়। ক্রয়, তো ক্রয়ের সাথে কি সমন্বয় থাকার কথা সেটা দেখব। তো ক্রয়ের টাকা কত টাকা দেখো তো, ক্রয় কত টাকা আছে? ক্রয় হচ্ছে 84,000 টাকা। তো আমি 84,000 আগে প্রথম কলমে লিখে নেই, ওখানে সমন্বয় আছে যেহেতু আমাদের অঙ্ক পড়ে আগেই মুখস্থ হয়ে যায় এগুলো। হ্যাঁ, যে কোথায় কি সমন্বয় আছে না আছে অটো বলা যায়, তার মানে এই না যে অঙ্ক মুখস্থ করতে হবে। প্লিজ সাউন্ড করো না, স্ক্রিন চলে যাচ্ছে। মিউট করে রাখো মাইমুনা, মিউট করে রাখো। ওকে, তারপর হচ্ছে ক্রয়। সো ক্রয়ে তাহলে আমরা লিখলাম। এখন ক্রয়ের সাথে কি কি সমন্বয় আছে দেখো, এই যে এটার ফাইলটা আজকে আমি দিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, তো এটা প্রিন্ট করে রেখে দিও, তাহলে অঙ্ক করতে আরও সুবিধা হবে। ওকে, তো ক্রয়ের সাথে যে সমন্বয়গুলো সেটা হচ্ছে ক্রয়, অলিখিত ক্রয় যোগ করব, ক্রয় ফেরত, বহি ফেরত, তারপর ক্রয় ফেরত একই কথা, শুধু ফেরত বহি ফেরত, ক্রয় ফেরত একই কথা। কারবারি বাট্টা, ক্রয় বাট্টা, ব্যবসায়িক বাট্টা, এগুলোও হচ্ছে সবগুলো একই কথা। কারবারি বাট্টা লেখা থাকতে পারে, ক্রয় বাট্টা, ব্যবসায়িক বাট্টা লেখা থাকতে পারে। মুনাফাবিহীন পণ্য বিক্রয়, ক্রয় মূল্যে পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন মানে ক্রয় মূল্যে না, শুধু পণ্য উত্তোলন লেখা থাকলেও, পণ্য বিতরণ, আগুনে বিনষ্ট পণ্য। তো আমাদের এখানে এই অঙ্কের মধ্যে দেখো এইখানে তুমি যদি সমন্বয়ের দিকে মানে রেওয়া মিলের দিকে ঘাটো তাহলে দেখো কি কি সমন্বয় আছে খুঁজে পাবা। প্রাপ্য প্রদেয়, দালান কোটা, হাতে নগদ, সাধারণ সঞ্চিতি, মূলধন উত্তোলন, প্রারম্ভিক মজুত, ক্রয়। আর একটা কথা হচ্ছে যেমন আমাদের ক্রয় লেখা শেষ, বিক্রয় লেখা শেষ, টিক দিয়ে দাও। প্রারম্ভিক মজুত লেখা শেষ, পেন্সিল দিয়ে তোমার প্রশ্নের মধ্যে টিক দাও ছোট ছোট করে। হ্যাঁ, তোমার যে প্রশ্ন আছে ওখানে টিক দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা তুমি কমেন্টে লিখো, তুমি আমার বোঝানোর মাঝে কথা বলো না প্লিজ। প্রারম্ভিক মজুত পণ্য, তারপর হচ্ছে ক্রয় বিক্রয়, এগুলোর উপরে টিক দিয়ে দাও। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য টিক দিলাম, ক্রয় টিক দিলাম, বিক্রয় টিক দিলাম, দালানে মেরামত এগুলোতে টিক দিয়ে দিতে হবে। হ্যাঁ, জাহাজ ভাড়া, শুল্ক, ডক চার্জ, বেতন, সম্মানী, সাধারণ খরচ, ব্যাংক জমাতিরিক্ত, বিমা প্রিমিয়াম, লিগ্যাল চার্জ, কুরিন সঞ্চিতি, বিজ্ঞাপন, বিবৃত ক্ষতি, ব্যাংক জমাতিরিক্তের সুদ, প্রাপ্ত বাট্টা, ভ্রমণ খরচ,
প্রাপ্ত বাড়ি ভাড়া আয়কর, এগুলোর কোনো সমন্বয়ে আসার কথা না। এই যে দেখো ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1000 টাকা, বহি ফেরত আছে 2000 টাকা, তাহলে আমরা বহি ফেরতটা বাদ দিয়ে নেব। কি করব? বহি ফেরতটা বাদ দিয়ে দিব। হ্যাঁ, বহি ফেরতটা বাদ দিব। তাহলে বহি ফেরত যদি বাদ দিয়ে দেই, দেখো তো বহি ফেরতটা আমরা এখন বাদ দিব আগে। তাহলে বাদ বহি ফেরত, বহি ফেরত কত টাকা ছিল? 2000 টাকা ছিল, 2000 টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে 82,000 টাকা হয়। এরপর এখান থেকে বাদ দিব হচ্ছে পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন কোথায় পেলাম? পণ্য উত্তোলন দেখো, পণ্য উত্তোলন পেলাম হচ্ছে এই যে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করছে 1000 টাকা। এই ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলে এটা আমরা বিয়োগ করে থাকি, তাই বিয়োগ করলাম, আর কোনো সমন্বয় নাই। হ্যাঁ, তাহলে কত টাকার পণ্য উত্তোলন করছিল? 1000 টাকার পণ্য উত্তোলন করছিল, সেই 1000 টাকা এখানে লিখব। আচ্ছা দেখো তো কোনো পণ্য বিতরণ আছে কিনা এখানে? পণ্য বিতরণ, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন অলিখিত, তারপর হচ্ছে অব্যবহৃত মনের প্রাপ্য হিসাব, আর নাই, দেনা সঞ্চিতি নাই। তো 82,000 থেকে 1000 টাকা বাদ দাও, তাহলে হয় কত? 81,000 টাকা। এই 81,000 টাকা হচ্ছে তোমার জন্য নিট ক্রয়, মানে ক্রয়ে একবারে প্রকৃত ক্রয় যেটা, সেটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, প্রকৃত ক্রয় যেটা, সেটা আমরা এখন পেয়ে গেছি। তো এতটুকু আগে তুলে নাও, ক্রয়ের পরিমাণটা আমরা, আমাদের ক্রয়ের পরিমাণের কাজ পর্যন্ত হয়ে গেছে, এতটুকু তুলে নাও। ওকে, যতটুকু হয়ে গেছে তুলে নাও। উপর থেকে দিব? আচ্ছা রাখো, তাহলে আমরা আরেকটু, আচ্ছা আমরা তাহলে আরেকটু শেষ করে নেই একবারে। বিক্রিত পণ্যের ব্যয়টা অল্প একটু আছে, তো আমরা তাহলে শেষ করে নেই, তাহলে তোমাদের জন্য একবারে তুলে নিও পরবর্তীতে। ঠিক আছে? ওকে, ওকে, তাহলে আমরা 81,000 টাকা পেলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, যেমন প্রারম্ভিক মজুত পণ্য একটা ব্যয়, ক্রয় একটা ব্যয়, এরকম আরও কিছু ব্যয়ের নাম আমি এর আগে বলে দিছিলাম। সেই ব্যয়গুলোর নাম তোমাদের মনে আছে কিনা জানি না, তবে এখন একটু মনে করতে পারো। সেই ব্যয়গুলোর নাম হচ্ছে, দেখো, আমদানি শুল্ক, দেখা যাচ্ছে কিনা? আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ। আর কোথাও সমস্যা আছে কি? হ্যাঁ হ্যাঁ, এই যে অনাদায়ী ভাড়া নিছি তো, এই যে অনাদায়ী ভাড়া 1000 টাকা, এই যে অনাদায়ী ভাড়া 1000 টাকা, এটা একটা সম্পদ, চলতি সম্পদ। অনাদায়ী ভাড়া, শোনো, আয়ের মজুরি, জ্বালানি, ক্রয় পরিবহন, শুধু পরিবহন, আন্তঃপরিবহন, অন্তর্মুখী বহন খরচ। এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টার নাম আরও থাকতে পারে, আরও থাকতে পারে। তো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয় 6টা, এই 6টা নাম ওখানে আছে কিনা, মানে এটা একদম ছোটস্থ রাখবা। আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, ক্রয় পরিবহন, মজুরি, জ্বালানি, ক্রয় পরিবহন, হ্যাঁ ক্রয় পরিবহন, আন্তঃপরিবহনে অনেকগুলো নাম আছে। তো এইখানে আমরা যদি এই অঙ্কটাতে দেখি যে আমাদের এখানে কি কি ব্যয় আছে, তো আমরা দেখতে পাচ্ছি, দেখো, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, দালান করা, সাধারণ সঞ্চিতি, হাতে নগদ, মূলধন, উত্তোলন, প্রারম্ভিক মজুত পণ্য, এটা লিখেছি, টিক দিয়ে দাও। ক্রয় বিক্রয় লিখেছি, টিক দিয়ে দাও। দালানের মেরামত লিখে নিই, এটা টিক দেওয়ার দরকার নাই। এই যে জাহাজ ভাড়া 4000 টাকা, এই জাহাজ ভাড়াটা আমরা এখন লিখে ফেলবো। হ্যাঁ, জাহাজ ভাড়া 4000, তাহলে এখানে লেখো জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া। এখন এই জাহাজ ভাড়া 4000 টাকা, এর সাথে আবার অনেক সময় বকেয়া টকেয়া এগুলো থাকতে পারে, এগুলো সমন্বয়ের মধ্যে পাবা। তো এখানে 4000 টাকার সাথে কোনো সমন্বয় নাই, মানে এই জাহাজ ভাড়ার সাথে, মানে এখানে লেখা থাকতে পারতো যে জাহাজ ভাড়া বকেয়া আছে বা জাহাজ ভাড়া অগ্রিম দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন নাই যেহেতু, তাহলে 4000। তারপরে দেখো শুল্ক, শুল্ক হচ্ছে 1000 টাকা, তাহলে এখানে লেখো শুল্ক 1000 টাকা, শুল্ক 1000 টাকা। শুল্ক লেখা শেষ। এরপরে হচ্ছে দেখো ডক চার্জ, ওই যে আমদানি শুল্ক আর শুল্ক একই কথা। হ্যাঁ, তারপর লেখা আছে দেখো ডক চার্জ 1700 টাকা, এই ডক চার্জ লেখো। এগুলোর সাথে সমন্বয় নাই,
ডক চার্জ, এগুলোর সাথে যদি সমন্বয় থাকতো তাহলে ওই যে আমরা প্রথমে যে টিক দিছিলাম না, ছোট ছোট করে নিচে দাগ দিছিলাম না, দাগ দেওয়া থাকতো, এখানে দাগ দেওয়া নাই। যেগুলোর পাশে দেখবা দাগ দেওয়া আছে ওইগুলো বুঝবা কি তার সমন্বয় আছে, দেখে হুট করে মনে পড়বে যে এটার সাথে সমন্বয় আছে, এটার সাথে সমন্বয় আছে, এটার সাথে সমন্বয় আছে, এই জন্য আমরা প্রথমে দাগ দিয়ে নেই। হ্যাঁ, তো ডক চার্জ 1700 টাকা লিখলাম। আর কোনো ব্যয়, প্রত্যক্ষ ব্যয় বলা হয় এটাকে, এগুলো নাই, আর কোনো ব্যয়, হ্যাঁ আর কোনো ব্যয় নাই। ওকে, তারপর এখন কি করতে হবে, এখন হচ্ছে এই সবগুলো ব্যয় আমরা যোগ করে নিব আগে। তো এখানে প্রথমে প্রারম্ভিক মজুদ ছিল 30,000, তারপরে 81,000, তারপরে 4,000, তারপরে 1,000। 30,000 আর 81,000 হচ্ছে 1,11,000, আর 4,000 1,15,000, আর 1,000, হ্যাঁ 1,15,000 আর 1,000, তারপর হচ্ছে 1,700 আমাদের লেখা হয় নাই, 1,700 লিখতে হবে। অর্থাৎ আমাদের থাকবে কত, 1,700 এখানে আমরা লিখি নাই, লাস্টের 1,700 টাকা। তাহলে 1 লক্ষ, হ্যাঁ কত হয়, 1,11,000, 4, 15, 16, 17,000, 1,17,700 টাকা, 1,17,700 টাকা। তাহলে 1,17,700 টাকা আমরা পাইছি। হ্যাঁ, সবগুলো যোগ করে কি করছি বুঝছো, এই যে প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয়, তারপর হচ্ছে জাহাজ ভাড়া, শুল্ক, ডক চার্জ, এই সব ব্যয়গুলো একই ক্যাটাগরির ব্যয়, ক্রয় করতে এই ব্যয়গুলো হয়, সবগুলো যোগ করেছি। করার পর এখন আমাদের কাজ হচ্ছে একটাই, এখান থেকে সমাপনী মজুদ বাদ দিতে হবে। বাদ, এই যে সূত্রের মধ্যে দেখো, আমরা সূত্রের মধ্যে লিখেছিলাম যে এই যে সবগুলো ব্যয় এখানে যখন একসাথে করব, তারপর এখান থেকে সমাপনী মজুদটা আমরা বাদ দিব, দেওয়ার পরে বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে তাই করি আমরা, এখন সমাপনী মজুদ বাদ দেই, সমাপনী মজুদ। তো সমাপনী মজুদ কত টাকা সেটা আমরা বের করি, চলো। একদম লাস্টে দেখো লেখা আছে সমাপনী মজুদ 40,000 টাকা। তাহলে এই 40,000 টাকা আমরা এখান থেকে বাদ দিয়ে দেব, 40,000 টাকা। তাহলে 1,17,700 থেকে 40,000 টাকা বাদ দিয়ে দাও। তাহলে 1,17,700, সবাই ক্যালকুলেটর নাও, 1,17,700 থেকে 40,000 টাকা বাদ দিয়ে দাও। তাহলে কত হয় দেখো তো, 77,000 টাকা, 77,000, হ্যাঁ 77,700 টাকা, 77,700 টাকা, রাইট। তাহলে 77,700 টাকা আমরা পেলাম। হ্যাঁ, এখন দেখো আমাদের নিট বিক্রয় ছিল 1,50,000, এই যে 1,50,000 টাকা বিক্রয় হয়েছিল, সেখান থেকে আমরা 77,700 টাকা বাদ দিয়ে দেব বিক্রিত পণ্যের ব্যয়, এটা আমরা বাদ দিব। তাহলে বাদ দিলে যে টাকা পাবো সেটার নাম হচ্ছে কি, মোট মুনাফা। কি পাবো, মোট মুনাফা। তাহলে এখন তোমরা 77,700 বাদ দাও তো, কত হয়, 77,700 বাদ দাও 1,50,000 থেকে, কত হয়, 72,300 হয়, 72,000, হ্যাঁ 72,300। এটা হচ্ছে মোট মুনাফা বের হয়ে গেছে। হ্যাঁ, মোট মুনাফা বের হয়েছে। এখন তাহলে তোমরা যেটা করবা, হ্যাঁ দ্রুত এটা তুলে নাও। হ্যাঁ, যতদূর তোলা শেষ হবে একটু নক দিবা, আর তোলা যদি এমন হয় যে কারো শেষ হয় নাই, সেও নক দিবা যে আমার শেষ হয় না, আর 1 মিনিট লাগবে। দ্রুত তুলে নাও। বিক্রয় থেকে আমি দেখাই দিলাম, বিক্রয় থেকে। এটা একবারে নতুন অফার, যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2,400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1,200 টাকা মাত্র। অর্থাৎ 1,200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে, কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তো বা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি, আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও, একটু কষ্ট করে
আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো, জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে, তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায় লাইভে, মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে, মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারেই 1200 টাকা পেমেন্ট করতে হয়, 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমি সমাধান করে দিব এসএসসি বা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রান্স সিস্টেম। এই দুতরফা দাখিলা পদ্ধতির একবার বোর্ড বইয়ের 3 নং সৃজনশীল প্রশ্ন আজকে সমাধান করে দিব। 3 নং সৃজনশীল প্রশ্নটি আজকে পুরোটাই সমাধান করে দিব। সো দেখো, এটা হচ্ছে উদ্দীপক। এই যে 3 নং সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছ। তো তার আগে আমি ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দেই। সবার আগে যেটা থাকবে কথা, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আর আমার চ্যানেলে আজকে প্রথম ক্লাস করতেছো, আজকে প্রথমেই যদি তুমি এই ভিডিওটা পেয়ে থাকো, এই ক্লাসটা পেয়ে থাকো, তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, তাহলে হয়তো ইউটিউব ভাববে যে এই ভিডিওটা দরকার আছে সবার জন্য। তাহলে করবে কি, আরও তোমার মতো যারা স্টুডেন্ট আছে তাদের সামনে এই ভিডিওটা নিয়ে যাবে। সো এই জন্য এই কাজটা করতে পারো। আচ্ছা স্যার, এগুলো বুঝবো কেমনে? যে আপনি আগের একটা কালকে একটা অফিন একটা অঙ্ক করেছিলেন, হ্যাঁ, টাইপটা ছিল ধরেন স্থায়ী সম্পদ, তারপর চলতি সম্পদ ওগুলো। হ্যাঁ, আবার আজকে হচ্ছে ধরেন এই বিক্রয় আর ক্রয়ের হিসাবটা, মানে বুঝবো কেমনে যে কোন হিসাবটা করতে হবে? শোনো আমি বলি। হ্যাঁ, বিষয় মানে বিবরণী এইখানে মোট 5টা বিবরণী করা লাগে। তো তার মধ্যে আমরা 3টা বিবরণী এখানে করি এই অধ্যায়ের মধ্যে, টোটাল 5টা বিবরণী। হ্যাঁ, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, ওখানে দেখো আইএএস। তো ওই আইএএস অনুযায়ী হচ্ছে তোমার 5টা বিবরণী করা লাগে। তো আমরা এই অধ্যায়ে 9, 10-এ 3টা বিবরণী করি। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, 2 নাম্বারটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, 3 নাম্বার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এখন কথা হচ্ছে এই বিশদ আয় বিবরণীর কাজ হচ্ছে শুধু আয় ব্যয়গুলো লেখা। যদিও এই অনেক আয়ের মধ্যে সম্পদ জড়িত থাকে, অনেক ব্যয়ের মধ্যে দায় জড়িত থাকে, এইগুলোই কিন্তু আমরা বাদ সাদ দেই। হ্যাঁ, আর হচ্ছে এখানে শুধুমাত্র আয় এবং ব্যয় আসবে, কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণী শুধু মূলধন উত্তোলন আসবে, মানে মালিকের সম্পর্কিত যেগুলো মালিক দিছে, মালিক নিছে, এরকমগুলো আসবে। আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ এবং দায় আসবে, শুধু সম্পদ দায়, কথা বুঝছো? সম্পদ দায়। আর এই যে মালিকানা সত্ত্ব বিবরণী যে করলাম না, এই মালিকানা সত্ত্ব বিবরণীর ফলাফলটাও আর্থিক অবস্থার বিবরণীতে যায়। তো আর্থিক অবস্থার বিবরণীতে তুমি খালি থিমটা মনে রাখবা, সম্পদ আর দায়। আর বিষয়দায় বিবরণীর থিমটা হচ্ছে আয় ব্যয়। এখানে শুধু আয় ব্যয় ছাড়া অন্য কিছু আসবে না। তুমি দেখো, যদি এমন মনে হয়েছে যে এটা ব্যয় না, এটা সম্পদ, এটা আয় না, এটা দায়, এটা মানে আয় ব্যয়কে যদি কখনো সম্পদ বা দায় মনে হয়, সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দেই সাথে সাথে। এখানে এই যে যোগ বিয়োগটা কেন করি, বাদ দিয়ে দেই, কথা বুঝছো? বাদ দিয়ে দেই। উপর লাগবে না, তুমি বিক্রয় থেকে তুলে নাও। এটাই ছকের প্রথম একবারে বিবরণ, টাকা, তারপর বিক্রয় থেকে শুরু হয়েছে। ছকটা করো, ছকের উপর তুমি বই থেকে তুলে নিতে পারবা। আচ্ছা, ওদের তোলা হোক সবার। ওকে, তারপর এখান থেকে তুলো। মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জিজ্ঞাইতে পারো।
সূত্র তো আমি প্রতিদিনই লিখে দিচ্ছি আল্লাহর নাম নিয়ে। আর এই আমার কাছে যে সূত্রটা আছে এটা আমি আজকে দিয়ে দেব গুগল ক্লাসরুমে, গ্রুপের মধ্যেও দিব, গুগল ক্লাসরুমেও পাবা। ম্যাটেরিয়ালস অপশনে গেলে পেয়ে যাবা, ক্লাস ম্যাটেরিয়ালস দেখবা গুগল ক্লাসরুমের মধ্যে ম্যাটেরিয়ালস নামের একটা অপশন আছে। হ্যাঁ, গ্রুপও দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কিন্তু করতে পারো, তোমরা কিন্তু প্রশ্ন করো নাই এই মোট মুনাফা পর্যন্ত। ওকে, তোমার সাউন্ড একটু আসতেছে। হ্যাঁ বলো, কি আবার বলো। ওকে, এরপরের সূত্র অনুযায়ী আমাদের কাজ হচ্ছে, দেখো এই যে সূত্রের মধ্যে এরপরের কাজ হচ্ছে, দেখো পরিচালন ব্যয়, খেয়াল করো এই যে পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয়ের মধ্যে অনেক কিছুই আছে। পরিচালন ব্যয়ের মধ্যে অনেক কিছুই আছে। তো পরিচালন ব্যয়গুলো যেমন বেতন ও ভাতা, ভ্রমণ, যাতায়াত, প্রশিক্ষণ ভাতা, ছাপা, মণিহারি, ডাক ও তার ও এই পরিচালন ব্যয়টা এইভাবে তুমি চিন্তা করতে পারো যে একটা পণ্য বিক্রি করতে গেলে যেখানে রেখে তুমি বিক্রি করবা, মানে ক্রয় করে আনার পরে, যে কোনো পণ্য ক্রয় করে আনার পরে যত খরচ হয় সেটা হচ্ছে বিক্রয়ের সাথে জড়িত। ক্রয় করে প্রতিষ্ঠানে আনার আগ পর্যন্ত এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আর প্রতিষ্ঠানে আনার পরে যত ব্যয় হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয়ে এখানে আমরা দেখব যে পরিচালন ব্যয় কি কি আছে। তো এগুলো কিন্তু আমরা ওই বইয়ের মধ্যে কিন্তু দাগানোই ছিল যে কোনটার সাথে কোনটা সমন্বয় আছে। তো আমরা ওই দাগানো দেখে আর কি বুঝবো, তোমাদেরকে বলছিলাম প্রথমে দাগাইতে। প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, দালান কোটা, সাধারণ সঞ্চিতি, হাতে নগদ, মূলধন উত্তোলন, দেখো এগুলো তুমি দেখে চিনবা কোনটা কোন বিবরণীতে যায়। প্রাপ্য হিসাব সম্পদ, প্রদেয় হিসাব দায়, দালান কোটা সম্পদ, সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্ব, হাতে নগদ সম্পদ, মূলধন মালিকানা সত্ত্ব, উত্তোলন মালিকানা সত্ত্ব, প্রারম্ভিক মজুত পণ্য এটা ব্যয় আইসি একবার, ক্রয় ব্যয়, বিক্রয় আয়, দালানে মেরামত এটা একটা পরিচালন ব্যয়। দালান একটা বিল্ডিং প্রতি মাসে প্রতিনিয়ত এটা মেরামত করা লাগতে পারে, এই জন্য এটা কি বলবো আমরা, দালানের মেরামত হচ্ছে পরিচালন ব্যয় 2600 টাকা। তাহলে লিখবো কি দালানের মেরামত, আমরা এখানে লিখবো আগে শিরোনাম বাদ পরিচালন ব্যয়। তো বাদ পরিচালন ব্যয়, তাহলে প্রথমে কি দালানের মেরামত, দালানের মেরামত, হ্যাঁ দালানের মেরামত। তো দালানের মেরামত কত ছিল? 2600 টাকা ছিল। তো আমরা 2600 টাকা মেন কলমে লিখে দিলাম, কারণ এর সাথে কোনো সমন্বয় নাই। সমন্বয় বলতে যোগ মানে বকেয়া কিংবা অগ্রিম এমন কোনো কথা, বকেয়া কিংবা অগ্রিম এমন কোনো কথা, হয়তো নেটের প্রবলেম হচ্ছে, বকেয়া কিংবা অগ্রিম কোনো হচ্ছে তোমার কোনো কিছু নাই। তো এই কারণে আমাদের এর সাথে কোনো সমন্বয় করা লাগবে না। তো তারপরে হচ্ছে তাহলে দালানের মেরামত লিখলাম। এরপরে আর কি আছে দেখি, জাহাজ ভাড়া লিখছি একবার, এজন্য টিক দিয়ে দাও। মেরামত লেখা শেষ, টিক দিয়ে দাও। শুল্ক লেখা শেষ, টিক দিয়ে দাও। ডক চার্জ লেখা শেষ, টিক দিয়ে দাও। এরপর আছে বেতন ও সম্মানী 18,000 টাকা, বেতন ও সম্মানী 18,000 টাকা। তাহলে 18,000 টাকা বেতন ও সম্মানী পরিচালন ব্যয়। মানে একটা প্রতিষ্ঠানে যে সেলসম্যান বিক্রি করে তার তো একটা খরচ দেওয়া লাগে প্রতি মাসে, তাই না, বেতন দেওয়া লাগে। তো এটাই 18,000 টাকা বেতন ও সম্মানী, বেতন ও সম্মানী 18,000 টাকা। এরপরে দেখো বেতন সম্মানী লেখা শেষ। এরপর সাধারণ খরচ, দেখো সাধারণ খরচে একটা টিক দিতে বলছিলাম নিচে, তো সেই টিকটা দেখে মনে পড়লো যে এর সাথে একটা সমন্বয় আছে। তো সেই সমন্বয়টা কি সেটা দেখবো, আগে সাধারণ খরচ লিখে নেই। সাধারণ খরচ, সাধারণ খরচ 5,000 টাকা, সেটা আমরা আগে লিখে নেই, ফার্স্ট কলমে লিখবো কারণ ওর সাথে সমন্বয় আছে। এখন নিচে যাই কি সমন্বয় আছে দেখি। সাধারণ খরচ লেখা আছে অব্যবহৃত মণিহারি 1,000 টাকা, তাহলে অব্যবহৃত মণিহারি বাদ দিতে হবে, বাদ অব্যবহৃত। দেখো ওই যে প্রশ্ন করছিলা স্যার কিভাবে বুঝবো কোনটা কি, যেমন দেখো মণিহারি মানে সাধারণ খরচ, এটা তো খরচ, এটা তো ব্যয়, কিন্তু যেটা অব্যবহৃত সেটা তো ব্যয় হয় নাই। তুমি 10,000 টাকার জিনিস আনছো প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য, মণিহারি আনছো, 5,000 টাকার মণিহারি ব্যবহারের জন্য আনছো, তার মধ্যে 1,000 টাকার মণিহারি ব্যবহার হয় নাই,
তাহলে এখন তুমি এটাকে কি বলবা? অব্যবহৃত মনিহারি ওটা কি ব্যয় হিসেবে ধরবা? ধরবা না, ওইটা তোমার জন্য একটা সম্পদ। তাই দেখো এই যে ব্যয়ের মধ্যে সম্পদ ঢুকে গেছে না, তাই আমরা বাদ দিয়ে নিলাম। এই যে বাদ দিলাম 4000 টাকা। ব্যয়ের মধ্যে সম্পদ ঢুকে গেছে তাই বাদ দিয়ে নিলাম। এরপরে সাধারণ খরচ পর্যন্ত লেখা শেষ। তারপর ব্যাংক জমাতিরিক্ত দায়, বিমা প্রিমিয়াম হচ্ছে একটা ব্যয় এবং এখানে টিক দেওয়া আছে, এর সাথে একটা সমন্বয় আছে। তাহলে লিখি বিমা প্রিমিয়াম। বিমা প্রিমিয়াম, তাহলে বিমা প্রিমিয়াম, তো ওর সাথে সমন্বয় আছে 1500 টাকা, এখানে লিখলাম 1500 টাকা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের বোঝার জন্য খুব দরকার, এটা বুঝে নাও। তো বলা আছে বিমা প্রিমিয়াম 25 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধিত। 25 সালের 30 সেপ্টেম্বর, আমরা অঙ্ক করতেছি কি মাস পর্যন্ত দেখো তো? আমরা অঙ্ক করতেছি হচ্ছে জুন মাস পর্যন্ত। তাহলে খেয়াল করো, আমি অঙ্ক করতেছি জুন পর্যন্ত, আমি অঙ্ক করতেছি জুন পর্যন্ত, জুনের 30। আর ওনারা বাদরামি করে করছে কি? বাদরামি করে এখানে এই 30 সেপ্টেম্বর পর্যন্ত দিছে। 30 সেপ্টেম্বর, সেপ্টেম্বর 30। তাহলে এখন বলো, আমরা তো অঙ্ক করব জুন মাস পর্যন্ত, এর বাইরে তো আমি অঙ্ক করব না। তাহলে এখানে তো সেপ্টেম্বর পর্যন্ত দিছে, তাহলে এটা আমার জন্য একটা সম্পদ, এটা অগ্রিম দেওয়া হয়ে গেছে। জুন, অঙ্ক করতেছি জুন পর্যন্ত, সর্বোচ্চ আমি জুন ধরবো। তাহলে জুলাই মাসে তো আমি দিতে পারবো না, জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাস, এই 3 মাস বেশি দেওয়া হয়ে গেছে। কোন 3 মাস? জুন মাসের 30 তারিখ তো অঙ্কই করতেছি, তাহলে তো জুন ধরা লাগবে না। জুলাই, তারপর হচ্ছে অগাস্ট, তারপর সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 30 মানে সেপ্টেম্বরও নেওয়া লাগবে। তাহলে এই 3 মাস, এই 3 মাস অগ্রিম। তাহলে এই 1500 টাকাকে ভাগ দিবা 12 দ্বারা, কারণ বিমা দিলে 12 মাসেরই দিতে হয়। তাহলে 12 দ্বারা ভাগ দিবা আর গুণ দিবা হচ্ছে 3, এই 3 মাস অগ্রিম দিছি, 3 মাসটা বাদ দিয়ে দিব। তাহলে 1500 টাকাকে 12 দ্বারা ভাগ দিয়া তুমি যদি 3 দ্বারা গুণ দাও, হ্যাঁ, তাহলে কত আসে? কেউ একজন হিসাব করো তো। 375 টাকা আসে। 12 দ্বারা ভাগ দিয়ে 3 দ্বারা গুণ দাও, দাও তো কেউ একজন ক্যালকুলেটর আসলে আসে কিনা। 12 দ্বারা ভাগ দাও আর গুণ দাও হচ্ছে 3, 375 টাকা আসবে। এই 375 টাকা আমরা এখন বাদ দিয়ে দিব। 375 টাকা এখানে বাদ, অগ্রিম লিখব, অগ্রিম 375 টাকা। তাহলে 1500 থেকে 375 আমাদেরকে বাদ দিতে হবে। 1500 থেকে 375 যদি বাদ দিয়ে দেই তাহলে কত হয়? 1125 টাকা হয়। 1125 টাকা হয়, 1125 টাকা। ওকে, ডান। এরপরে দেখব আর কোনো পরিচালন ব্যয় আছে কিনা, আর কোনো পরিচালন ব্যয় আছে কিনা দেখো। তাহলে আমরা বিমা প্রিমিয়াম পর্যন্ত চলে আসছি, বিমা। তারপর লিগ্যাল চার্জ ও কুরিন সঞ্চিতি আছে। তো লিগ্যাল চার্জ কি, কুরিন সঞ্চিতি কি, সেটা আমাদের জানতে হবে। লিগ্যাল চার্জ হচ্ছে আইনি খরচ থাকতে পারে অনেক সময়, তো সে আইনি খরচ। তাহলে আইনি খরচ, এই লিগ্যাল চার্জ 3000 টাকা, এটা পরিচালন ব্যয়। লেখো লিগ্যাল চার্জ, লিগ্যাল চার্জ কত টাকা ছিল? 3000 টাকা ছিল। তাহলে 3000 টাকা লিখি, 3000 টাকা। আচ্ছা, কুরিন সঞ্চিতিরও কাজ আছে, সেটা আসতেছে একটু পরে। বিজ্ঞাপন একটা পরিচালন ব্যয়, 5500 টাকা। এই লিগ্যাল চার্জ যেমন পরিচালন ব্যয়, বিজ্ঞাপন একটা কি পরিচালন ব্যয়। তাহলে আমরা কি করব? বিজ্ঞাপনটা লিখবো, হ্যাঁ, বিজ্ঞাপন, এবং সাথে আছে ভ্রমণ খরচ আছে, এই যে ভ্রমণ খরচ। তাহলে আমরা আগে বিজ্ঞাপনটা লিখে নিই, আর ওই কুরিনের কাজটা পরে করি, হ্যাঁ। তাহলে বিজ্ঞাপনের সাথে কোনো সমন্বয় নাই থাকলে এখানে আমরা আগে টিক দিয়ে ফেলতাম, যেহেতু টিক দিই নেই তখন 5500 টাকা। তাহলে এখানে 5500 টাকা হবে। তারপরে দেখো এই যে ভ্রমণ খরচ, হ্যাঁ, পণ্য বিক্রি করার জন্য মার্কেটিং বা বিভিন্ন কাজে ভ্রমণ করা লাগে, ভ্রমণ খরচ, ভ্রমণ। আমরা শুধু ব্যয়গুলো লিখতেছি কিন্তু এখানে। ভ্রমণ খরচ, তো ভ্রমণ খরচ কত আছে? 3000 টাকা আছে। তাহলে 3000 টাকা লিখলাম। ওকে, ভ্রমণ খরচের পরে আর কোনো ব্যয় আছে কিনা দেখো। এখানে মাঝে বিবিধ ক্ষতি, এটাও একটা ব্যয়, কিন্তু এটা অন্যান্য ব্যয়। ব্যাংক জমাতিরিক্ত সুদ, এটা অন্যান্য ব্যয়, এটাও একটা ব্যয়। প্রাপ্ত বার্তা, এটা একটা আয়। ভ্রমণ খরচ ব্যয়, প্রাপ্ত বাড়ি ভাড়া, এটা একটা আয়।
তারপর এখন দেখো এই যে কুরিন সঞ্চিতির কাহিনীটা, এই কুরিন সঞ্চিতিটা আমরা এরে চিনে থাকি। এই রেওয়া মিলের মধ্যে যদি কোনো কুরিন সঞ্চিতি থাকে, সে হচ্ছে আমাদের জন্য সে খরচটা কমাই দেয়। অর্থাৎ কুরিন সঞ্চিতি কুরিন থেকে বাদ দিতে হয়। এটা হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি এর নাম। এখানে পাশে লিখে রাখো পুরাতন কুরিন সঞ্চিতি, লিখে রাখো পুরাতন কুরিন সঞ্চিতি। তাহলে যদি এটা পুরাতন কুরিন সঞ্চিতি হয়, হ্যাঁ আমি একটু নোটিফিকেশনগুলো মিউট করে নিই। ওকে, তাহলে কি বললাম, আমাদেরকে যেটা করতে হবে এই কুরিন সঞ্চিতির কাজ করতে হবে। হ্যাঁ, সো কুরিন সঞ্চিতি এটার নাম কি বললাম, পুরাতন কুরিন সঞ্চিতি। হ্যাঁ, এটা বাদ দিয়ে দিতে হয়। এখন দেখো অলিখিত আন্তঃফেরত বহিঃফেরত 4000 2000 বিমা প্রিমিয়াম, এই যে প্রাপ্য হিসাবের 2000 টাকা আদায়যোগ্য নয়। অর্থাৎ এটা হচ্ছে নতুন কুরিন, এটার নাম কি নতুন কুরিন। তো আমরা এখানে লিখব নতুন কুরিন, এখানে আমরা লিখব নতুন কুরিন, নতুন কুরিন কত টাকা, 1000 টাকা, এই সরি 2000 টাকা। তাহলে এই প্রথম কলমে 2000 টাকা লিখব। তারপর এর সাথে ওইটা অনেকে অনেক সিস্টেমে করে, সাইটে বইয়ে সাইটে দেওয়া আছে, তো এটা আমাদের বুঝতে কষ্ট হয়ে যাবে। তারপর যোগ নতুন কুরিন সঞ্চিতি। নতুন কুরিন সঞ্চিতি কত আছে সেটা আমাদের বের করে নিতে হবে। একটু খেয়াল করো, আমরা নতুন কুরিন সঞ্চিতিটা বের করে নিই। দেখো নতুন কুরিন সঞ্চিতিটা কেমনে বের করব, আমাদের প্রথমত দেখব প্রাপ্য হিসাব কত আছে। প্রাপ্য হিসাব 20,000 টাকা। তাহলে আমরা প্রাপ্য হিসাব 20,000 টাকা লিখলাম, এটা হচ্ছে প্রাপ্য হিসাব 20,000 টাকা। এর সাথে এই যে দেখো অলিখিত আন্তঃফেরত যেটা 4,000 টাকা, এটা আমরা বাদ দিব। তাহলে বাদ 4,000 টাকা, তাহলে কত হয় 16,000 টাকা। 16,000, এই 16,000 থেকে ওই যে নতুন কুরিন, দেখো নিচে নতুন কুরিন দেওয়া আছে 2,000 টাকা, এটা বাদ দিয়ে দেবো। এই 2,000 বাদ দিয়ে নিব। তাহলে আরও 2,000 বাদ দিয়ে নাও, তাহলে কত হইল 14,000 টাকা হয়। কত হইল 14,000 টাকা হয়েছে। তাহলে এই 14,000 টাকা, এই 14,000 টাকা আমাদেরকে এখন কি করতে হবে, 14,000 টাকা। আচ্ছা, এরপরে দেখবো যে আর কোনো অলিখিত বিক্রয় টিক্রয় আছে কিনা, থাকলে সেটা আমরা যোগ করি। তো নাই, যেহেতু অলিখিত বিক্রয়। এখন কুরিন সঞ্চিতি ধরতে বলছে কত পার্সেন্ট, 10%। তাহলে আমরা এটার উপর 10% ধরবো। 1400 টাকার উপর 10% করো, কত হয় 1,400 টাকা হয়। তাহলে 1,400, তাহলে এখানে কত আছে আগে দেখো, আগের ছিল কত টাকা, নতুন কুরিন সঞ্চিতি 1,400 টাকা হয়। হ্যাঁ, নতুন কুরিন সঞ্চিতি 1,400 টাকা হয়। আচ্ছা, তাহলে এই নতুন কুরিন সঞ্চিতি এই 2,000 টাকার সাথে যোগ করো, 1,400 টাকা। তাহলে মোট হইলো কত, 3,400 টাকা হইল, 3,400 টাকা হয়েছে। এরপরে এখান থেকে বাদ দিব ওই যে রেওয়া মিলের মধ্যে যে কুরিন সঞ্চিতি ছিল, এই যে কুরিন সঞ্চিতি 2,500, এটা আমরা বাদ দিয়ে দিব, 2,500 বাদ দিয়ে দিব। হ্যাঁ, তাইলে 2,500 বাদ দিয়ে দাও, বাদ এখানে লেখো পুরাতন কুরিন সঞ্চিতি। হ্যাঁ, কত 2,500। তাহলে এই যে 3400 টাকা থেকে 2,500 বাদ দিলে কত হয়, 900 টাকা হয়। এটা হচ্ছে আমাদের কুরিনের খরচের টাকা বাইর হয়ে গেছে, কুরিনের খরচের টাকা। এখন এইটুকু নিয়ে কোনো এক্স্যাক্ট প্রশ্ন থাকলে আমাকে করে নিতে পারো যে না স্যার আমি রিয়েলি এটা আসলে এটা এই জিনিসটা এই জায়গাটা বুঝি না। দ্রুত প্রশ্ন করো। এবার আমি বলি, হ্যাঁ এখন কথা হচ্ছে যে স্পেসিফিক কোনো ছোট ছোট প্রশ্ন থাকলে সেটা করো, কিন্তু পুরোটা যদি বুঝাইতে যায় আমার আবার 15 মিনিট পর্যন্ত ব্যাক যাইতে হবে আর কি, 10 মিনিট। তো আমি যেটা বলি, দেখো ওই অংশটা আবার দেখো, ক্লিয়ার হয়ে যাবা, না হলে পরের ক্লাসে আবার প্রশ্ন করো। কথা হচ্ছে তোমার এই যে নতুন কুরিন সঞ্চিতি বের করার সূত্র, এটা হচ্ছে নতুন কুরিন। এইটুকু বুঝো নাই কে সেটা বলো, তাহলে আমি এইটুকু আর একটু ক্লিয়ার করি। নতুন কুরিন সঞ্চিতি মানে ব্যাপারটা হচ্ছে সব কিছুর তো টাকা দেওয়া আছে,
সব কিছুতে টাকা দেওয়া আছে। আনাস সাহেব তুমি মিউট করো প্লিজ। সব কিছুর টাকা দেওয়া আছে, 2000 5000 টাকা দেওয়া আছে, কিন্তু এই একটা জায়গা যেখানে পার্সেন্ট দিয়ে দিছে, এইটা বুঝতে সবার সমস্যা হয়। এই যে অবশিষ্ট প্রাপ্য হিসেবে 10% কুরিন সঞ্চিতি রাখতে হবে, এইটা ঝামেলা হয়। তো তোমার এখানে সূত্র অনুযায়ী কাজ করাটা বেটার হবে। তুমি সবার আগে যেটা করবা, প্রথমে তোমার যে দেনাদার বা প্রাপ্য হিসাব যেটা আছে, তাহলে কি বললাম, আমাদেরকে যেটা করতে হবে প্রাপ্য হিসাব লিখতে হবে। প্রাপ্য হিসাব, হ্যাঁ, দেনাদার বা প্রাপ্য হিসাব, দেনাদার বা প্রাপ্য হিসাব, এটা আগে লিখতে হবে। লেখার পর এর সাথে যোগ করতে হবে অলিখিত কোনো বিক্রয় যদি দেওয়া থাকে। সূত্রটা লিখে নেন প্লিজ, পরের দিন আবার বললেন না। অলিখিত বিক্রয় যেটা থাকবে সেটা এখানে। আর গত ক্লাসে যারা ক্লাসে কাজ করে জমা দেন নাই, আপনারা তো মানুষ সুবিধার না, এই যে অঙ্ক করে দিচ্ছি কষ্ট করে তুলে নেন না। তোমরা এই যে আমার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে দয়া করে হচ্ছে একটু কষ্ট করে প্লিজ অঙ্কটা করে সাবমিট করে দিও 10 মিনিট টাইমের মধ্যে, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে। আর যারা এই যে তুলতেছো না, মনে করো অনেকে করে কি রাস্তাঘাটে দাঁড়ায় ক্লাস করে, অনেকে আছে মানে দুষ্টামি করতেছে ক্লাস করতেছে, এগুলো এইভাবে ক্লাস করা হয় না। হ্যাঁ, এইভাবে পড়াশোনা হয় না। এই জন্য আমাকে একটু হার্ডলাইনে যাইতে হয়। দয়া করে সবাই জমা দিবে, যারা যারা জমা দেওয়া নাই। আমি মাত্র 10 জনের খাতা পাইছি, এখন ক্লাস করতেছে মানে 14-15 জন, 12-13 জন ক্লাস করতেছে। সো 20 জনও ক্লাস করবে, কিন্তু যতজন ক্লাস করবে ততজনের খাতাই আমি চাই। তো আমি পরে এটা দেখবো যে 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 ক্লাসে অ্যাটেন্ড ছিলা আর হচ্ছে জমা দেওয়া নাই খাতা, তাদের জন্য শাস্তি থাকবে। সো দেনাদার বা প্রাপ্য হিসাব লিখবো, তারপরে অলিখিত বিক্রয় যে টাকাটা দেওয়া থাকবে সেটা আমরা যোগ করব। তারপর হচ্ছে অনাদায়ী পাওনা বা কুরিন যেটাকে বলে, হ্যাঁ, এই যে অলিখিত কুরিন, অলিখিত কুরিন, অলিখিত কুরিন, অলিখিত কুরিন, এটা আমরা বিয়োগ করব। তারপরে অলিখিত কুরিনের পরে দেন আমরা যে টাকাটা পাবো, এখানে যে টাকাটা পাবো সেই টাকার উপরে আমরা পার্সেন্ট করে দিব। হ্যাঁ, তো এখানে আরেকটু আছে, সরি, এখানে ফেরত থাকতে পারে অনেক সময়। হ্যাঁ, ফেরত থাকতে পারে, ভুলে গেছি, ফেরত থাকতে পারে, এটাও বাদ দিব। আন্তঃফেরত থাকতে পারে। তো আন্তঃফেরত থাকলে সেটাও আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করব 2টা আর যোগ করব 1টা। এই যে টাকাটা আমরা পাবো, এই টাকার উপর আমরা পার্সেন্ট করব। এই টাকার উপরে আমরা পার্সেন্টটা করব। 5% থাক আর 10% থাক, যত পার্সেন্ট থাকবে সেই পার্সেন্টটা আমরা এই টাকার উপরে করব। দয়া করে এটা তুলে নাও, 5% বা 10% যাই থাক না কেন, এইটা পার্সেন্টটা করব। এখানে আমি সেম কাজটা করছি, দেখো এই যে কাজটা করছি, প্রথমে প্রাপ্য হিসাব ছিল 20,000 টাকা, তারপরে 4,000 টাকা ফেরত ছিল, এই যে ফেরত, এই যে আন্তঃফেরত, এই 4,000 টাকা। তারপরে হচ্ছে কুরিন ছিল, এই কুরিন ছিল 2,000 টাকা, এটাও আমরা বাদ দিছি। তারপর আমাদের হাতে ছিল 14,000 টাকা। এখন কথা হচ্ছে, স্যার অলিখিত বিক্রয়ের কোনো কাজ তো করলেন না। অলিখিত বিক্রয় ছিল না, এই জন্য আমরা অলিখিত বিক্রয় লিখি নাই, নাহলে যোগ করে দিতাম। তারপর যে টাকাটা পাইছি 14,000, সেটার উপর আমরা 10% করে দিছি। সো এখন তুলে নাও তো এই সূত্রটা। নেক্সট ডে এই সূত্রটা আমি লিখে দিব না, কিন্তু আমি জিজ্ঞাসা করবো যে সূত্রটা কি হবে, তখন বলতে পারতে হবে। হ্যাঁ, ওকে, তোলা হয়ে গেলে আমাকে একটু জানাও কাইন্ডলি। থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে কুরিনের কাজ। আর এইখানে সূত্রটা কিন্তু আলাদা। এখানে সূত্রটা হচ্ছে এখানে কাজটা হলো নতুন, প্রথমে লিখবা কুরিন। হ্যাঁ, প্রথমে লিখবা কুরিন, তারপরে তার সাথে যোগ করবা নতুন কুরিন, তারপর যোগ করবা নতুন কুরিন সঞ্চিতি, বাদ দিবা পুরাতন কুরিন সঞ্চিতি। ইজি ব্যাপার একবারে। কি বললাম? কুরিন হচ্ছে দেনাদারের কাছ থেকে যে টাকা তুমি আর পাবা না, সেটা হচ্ছে কুরিন। মানে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কুরিন আর একটা হচ্ছে কুরিন সঞ্চিতি। কুরিন সঞ্চিতি হচ্ছে তুমি দেনাদারের কাছ থেকে পাবা না, এজন্য তুমি কিছু টাকা সঞ্চয় করে রাখছো, মানে আগে থেকে একটা ব্যবস্থা করে রাখছো, যদি কোনো দেনাদার না দেয় তাহলে আমি ওই ফান্ড থেকে ব্যবহার করব। আর
শুধু কুরিন মানে তোমাকে একজন দেনাদার সরাসরি বলে দিছে ভাই আমি দিতে পারবো না টাকা, এটা হচ্ছে শুরু সরাসরি কুরিন। এটা আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা বা দেনাদারের কাছ থেকে আদায়যোগ্য নয়, এভাবে আমরা চিনতে পারি। তো তুমি টোটাল 4টা জিনিস পাবা, 2টা কুরিন পাবা, 2টা কুরিন সঞ্চিতি পাবা। এর মধ্যে 3টা যোগ করবা আর একটা বাদ দিবা, পুরাতন কুরিন সঞ্চিতিটা বাদ দিবা আর 3টা জিনিস যোগ করবা। কি কি? শুধু কুরিন, নতুন কুরিন, নতুন কুরিন সঞ্চিতি। পারলে আমার সাথে বলে বলে মুখস্থ করে ফেলো। শুধু কুরিন, নতুন কুরিন, নতুন কুরিন সঞ্চিতি বাদ হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি। তো আমাদের অঙ্কে নতুন কুরিন ছিল, এই নতুন কুরিন তুমি পাবা সমন্বয়ের মধ্যে, নতুন কুরিন সঞ্চিতি এটাও পাবা সমন্বয়ের মধ্যে। পুরাতন কুরিন যেটা 1 নম্বরে যেটা বলছি পুরাতন কুরিন, ওইটা পাবা হচ্ছে রেওয়া মিলের মধ্যে। রেওয়া মিল মানে হচ্ছে এই যে উপরের ছকের মধ্যে, এই যে ছকের মধ্যে। আর বাকি বাকি মানে একদম প্রথমটা লাস্টেরটা পাবা রেওয়া মিলের মধ্যে, যেটা এই যে একটা, এই যে কুরিন সঞ্চিতি এটা হচ্ছে পুরাতন। তাহলে যে কুরিন সঞ্চিতি রেওয়া মিলে পাবা সেটা হচ্ছে পুরাতন, যে কুরিন সঞ্চিতি সমন্বয় পাবা সেটা নতুন, যে কুরিন রেওয়া মিলে পাবা সেটা পুরাতন, যে কুরিন সমন্বয় পাবা সেটা নতুন। এভাবে এটা আরেকভাবে লেখে অনেকে, লিখিত অলিখিত নামেও লেখা যায়, লিখিত কুরিন অলিখিত কুরিন, ঠিক আছে? কিন্তু সঞ্চিতিটা নতুন পুরাতন দিয়েই করা হয়। ওকে, তাহলে আমাদের কাজ মোটামুটি এখানেই, পরিচালন ব্যয়ের কাজ এখানেই শেষ। হ্যাঁ, আচ্ছা এখন এই পরিচালন ব্যয়গুলো দয়া করে একটু সবাই যোগ করো। 4000, 1125, 3000, 5500। হ্যাঁ, 4000, তারপর 1125, তারপর হচ্ছে 3000, তারপর 5500, তারপর 3000, তারপর হচ্ছে 900। আগে আরেকটা আছে, সেটা হলো এই যে 2600 টাকা, 1800 টাকা। এটা হচ্ছে মেরামত খরচ আর হচ্ছে বেতন ও সম্মানী এগুলো। হ্যাঁ, 2600, 1800, 4000, 1125, 3000, 5500 আর 3000 টাকা, তারপর হচ্ছে একদম লাস্টে 9000 টাকা। এইগুলো সব যোগ করতে হবে এখন। তো সবগুলো যোগ করলে কত হয়? 38,125 টাকা হয়। দেখো 38,125। তো এগুলোও তো সব ব্যয়, এগুলো কি সব ব্যয়? তাহলে এগুলো সব যদি ব্যয় হয়ে থাকে, এগুলো যদি সব ব্যয় হয়ে থাকে, তাহলে এই যে তুমি যে মোট মুনাফা 72,300 হয়েছিল না, দেখো তো দেখা যাচ্ছে কিনা 72,300। এই 72,300 এইটা থেকে তোমার এই যে 38,125 টাকা এটা বাদ দিয়ে যাও। 72,300 থেকে 38,125 টাকা বাদ দাও, তাহলে 34,175 টাকা পাবা। 34,175 টাকা। এইটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। এই যে টাকাটা পাইছে এটার নাম কি? পরিচালন মুনাফা। হ্যাঁ, পরিচালন মুনাফা। ওকে, পরিচালন মুনাফা। এখন মোট মুনাফা থেকে পরিচালন মুনাফা পর্যন্ত যারা তুলনায় তুলে নাও দ্রুত। এই যে মোট মুনাফা হচ্ছে 72,300 পাইছিলাম, তারপর থেকে পরিচালন মুনাফা পর্যন্ত তুলে নাও, নেওয়ার পর লিখে ফেলো যে লেখা হয়েছে কিনা একটু জানাও আমাকে। ওকে, লেখা হয় নাই কারো এমন আছো? তাহলে আমি পরের টপিকে যাব। লেখা হয় নাই কার কার? ওকে, তাহলে তুলে নাও। তোলা শেষ হয়ে গেলে জানাও যার তোলা হয় নাই। হ্যাঁ, তোমাকে আমি জিজ্ঞাসা করিনি, যার তোলা হয় নাই সে জানাও তোলা হয়েছে, তার তোলা হয়েছিল কিনা। তুমি তো তুলছো অনেক আগেই। একজন বলল বিমাটা স্যার বুঝান। বিমা শোনো, বিমা হচ্ছে আমরা অঙ্ক করি, শোনো আমরা অঙ্ক করি যে মাস পর্যন্ত, সে মাসের বাইরের কোনো হিসাব আমরা রাখবো না। তো আমরা অঙ্ক করতেছি জুন মাস পর্যন্ত, তাই না? জুন, তো ওরা বিমা দিছে সেপ্টেম্বর পর্যন্ত। আরে ভাই, আমি অঙ্ক করতেছি জুন পর্যন্ত, তা আমি সেপ্টেম্বর পর্যন্ত বিমা দেবো কোন দুঃখে? তাই না? তুমি মনে করো তুমি একটা টিচারের কাছে পড়তেছো, তো তুমি তার সাথে বলছো স্যার আমি ডিসেম্বর পর্যন্ত আপনার কাছে পড়বো। তো তুমি ডিসেম্বর পর্যন্ত পড়বা, তুমি কি তারে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত বেতন দিবা? মার্চ পর্যন্ত বেতন দিবা না। তো তুমি প্রথমে দিয়ে দিছো, মনে করো দিয়া ফেলাইছো, ওই স্যার এমন, ওই স্যার আবার 1 বছরের ছাড়া বেতন নেয় না। তো এখন বেতনটা হচ্ছে তাহলে তুমি মার্চ পর্যন্ত দিয়ে ফেলছো বেশি, তো তুমি অঙ্ক করতেছো ডিসেম্বরে, তোমার স্যারের কাছে তুমি পড়বা ডিসেম্বর পর্যন্ত, বেতন দিছো
মার্চ পর্যন্ত, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস বেশি দিয়ে ফেলছো, এই 3 মাসটা বাদ দিতে হবে। তো কিভাবে বাদ দিব? ওই যে টাকাটা দেওয়া থাকবে ওইটাকে আমরা 12 দ্বারা ভাগ দিব, তাহলে 1 মাসেরটা বের হবে, কারণ তুমি তো 12 মাসের জন্য হিসাব করে দিছো, উনি তো 12 মাসের ছাড়া নেয় না। তো 12 মাসের 12 দ্বারা ভাগ দিবে, 1 মাসের বের হবে। বেশি দিছো কয় মাসের? 3 মাসের, এই জন্য তুমি 3 দ্বারা আবার গুণ দিবা 1 মাসেরটারে, তাহলে বের হয়ে যাবে। এটাই আর কি। ওকে, এরপরে নিচের এইটুকু যারা তুলনায় তুলে ফেলা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু এটা তুলে ফেলা হবে। কার তোলা হয় নাই? ওকে, তারপর হচ্ছে পরিচালন মুনাফার পরে আমাদের কাজ হচ্ছে অন্যান্য আয় যোগ করা। যোগ করব হচ্ছে অন্যান্য আয়, যোগ অন্যান্য আয়। আমরা বেশ কিছু অন্যান্য আয় দেখেছিলাম, সেগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে অন্যান্য আয় দেখো, অন্যান্য আয় এখানে কি কি আছে? তাহলে প্রারম্ভিক মজুদ এগুলো না, সাধারণ সঞ্চিতি না, প্রাপ্য প্রদেয়, দালান কোঠা, সাধারণ সঞ্চিতি, হাতে নগদ, মূলধন উত্তোলন, প্রারম্ভিক মজুদ, ক্রয় বিক্রয়, দালানের মেরামত, জাহাজ ভাড়া, ডক চার্জ, বেতন, সম্মানী, সাধারণ খরচ, ব্যাংক জমাতিরিক্ত, বিমা প্রিমিয়াম, লিগ্যাল চার্জ, কুরিন সঞ্চিতি, বিজ্ঞাপন, বিবৃত ক্ষতি, ব্যাংক জমাতিরিক্ত সুদ। এই যে প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা পরিচালন ব্যয় হলেও প্রাপ্ত বাট্টা কিন্তু অন্যান্য আয়। তাহলে এই প্রাপ্ত বাট্টা এটা হচ্ছে অন্যান্য আয়। কত টাকা? 4000 টাকা। তাহলে এই প্রাপ্ত বাট্টা একটা অন্যান্য আয়। প্রাপ্ত বাট্টা 4000 টাকা। প্রাপ্ত বাট্টা কি তাহলে? অন্যান্য আয়। প্রাপ্ত বাট্টা হচ্ছে অন্যান্য আয়। ওকে, তো প্রাপ্ত বাট্টা অন্যান্য আয়। এরপরে আমরা হচ্ছে আর কি কি অন্যান্য আয় আছে দেখো। প্রাপ্ত বাড়ি ভাড়া হচ্ছে একটা অন্যান্য আয়, 11000 টাকা প্রাপ্ত বাড়ি ভাড়া। তাহলে প্রাপ্ত বাড়ি ভাড়া, তো প্রাপ্ত বাড়ি ভাড়া কত টাকা ছিল? প্রাপ্ত বাড়ি ভাড়া হচ্ছে 11000 টাকা। তাহলে 11000 টাকা লেখো। এই 11000 টাকা একটু কাজ আছে, সমন্বয় আছে এখানে দেখো, 11000 টাকা সমন্বয় আছে। এই 11000 টাকা প্রথম ঘরে লিখবো, কারণ ওর সাথে সমন্বয় আছে। তো কি সমন্বয় আছে দেখো, এখানে লেখা আছে এই যে 1 মাসের বাড়ি ভাড়া অনাদায়ী আছে। তো আমরা অঙ্ক করি 12 মাসের, আমরা ভাড়াও দেওয়ার কথা 12 মাসের, কিন্তু আমরা 1 মাসের বাকি রাখছি। তাহলে আমরা দিছি কয় মাসের? 11 মাসের। আর এই 11 মাসের জন্যই তো 11000 টাকা দিছি। তাহলে 11000 টাকা যদি 11 মাসের জন্য দিয়ে থাকি, তাহলে সেটাকে তুমি 11 দ্বারা ভাগ দাও, তাহলে 1 মাসেরটা বের হবে 1000 টাকা। আর 1 মাসেরটা যেহেতু 1000 টাকা, তো 1 মাসের তো বকেয়াই ছিল, তাই সেই 1000 টাকা যোগ করে দিব বকেয়া। তাহলে বকেয়া 1 মাস কিভাবে বের করলাম? ওই যে ভাড়াটা দিছে ও কয় মাসের জন্য দিছে? 11 মাসের। এটা আবার বিমার মতো করো না, 12 দ্বারা ভাগ দিও না। বিমায় যেমন 12 মাসেরই দেওয়ার কথা, নিয়মই 12 মাসের দেওয়া, এজন্য 12 মাসের দিচ্ছে। এখানে আবার তা না, এখানে ওনারা বলে দিচ্ছে যে ভাই আমি ভাড়া দিছি 11 মাসের, তো 11 মাসের জন্য 11000 দিছে, তো অঙ্ক করি তো 12 মাসের। তাহলে আর হচ্ছে 1 মাসের কি বকেয়া আছে? তাহলে 11 মাসের জন্য 11000 টাকা দিছে, তাহলে আর 1000 টাকা বকেয়া, তাহলে বকেয়াটা ওর সাথে যোগ করে দিব। তাহলে 11000 সাথে 1000 টাকা যোগ করো, তাহলে 12000 টাকা ভাড়া হবে। ভাড়া আয় 12000 টাকা। সো এইভাবে আর কি, হ্যাঁ, হিসাব করবা। ওকে, তারপর আরও কোনো অন্য আয় আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমাদের এখানে প্রাপ্ত বাট্টার বাড়ি ভাড়া ছাড়া অন্য কোনো আয় নাই। তাহলে এখন আমরা এই দুটো আয় যোগ করে দিই, দুটো আয় এখন আমরা যোগ করি। তাহলে 12 আর 4 কত? 16000 টাকা। 12 আর 4 16000 টাকা। তাহলে 16000, এই 16000 টাকা এখানে যোগ করে দাও, তাহলে দেখো কত হয়। আমরা ঘরটা একটু বড় করে নেই। দেখো, তাহলে 34000-এর সাথে 16000 যদি যোগ করো, তাহলে 50000 হয় না? 175, 50175 টাকা, 50175 টাকা। ওকে, এরপরে আমরা অন্যান্য ব্যয়গুলো বাদ দিয়ে দেব। তাহলে অন্যান্য ব্যয় বাদ দাও, বিয়োগ অন্যান্য ব্যয়। দেখো এইভাবে লেখো, বাদ অন্যান্য ব্যয়, বাদ অন্যান্য ব্যয়। এখন এই অন্যান্য আয় আর অন্যান্য ব্যয়গুলো তো একটু জানা দরকার, কি কি অন্যান্য আয়, কি কি অন্যান্য ব্যয় হইতে পারে। তো দেখো, এই যে অন্যান্য আয় আর অন্যান্য ব্যয়। অন্যান্য আয় হচ্ছে ব্যাংক আমানতের সুদ, প্রাপ্ত লভ্যাংশ, ভাড়া আয়, কমিশন আয় বা প্রাপ্ত কমিশন, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, প্রাপ্ত বাট্টা, বিনিয়োগের সুদ, এগুলো। আর ব্যয় হচ্ছে অন্যান্য ব্যয়ের মধ্যে আছে হচ্ছে ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, ঋণপত্রের সুদ, দুর্ঘটনাজনিত ক্ষতি, এগুলো আর কি। এগুলো আর কি তোমাকে মুখস্থ রাখতে হবে ভাই, এগুলো
তুমি মোটামুটি এখন বলতে স্যার এত মুখস্থ কেমনে সম্ভব, আসলে এত কিছু না, একই জিনিস বারবার তোমার মনে হয় অনেক কিছু, কিন্তু আসলে অনেক কিছু না। হ্যাঁ, অনেক কিছু না। ওকে, তারপর দেখো এখানে কি কি আছে দেখো, এই যে বিবিধ ক্ষতি আছে, বিবিধ ক্ষতি আছে কত টাকা, 3600 টাকা। এই বিবিধ ক্ষতি হচ্ছে একটা অন্যান্য ব্যয়, বিবিধ ক্ষতি মানে বিভিন্ন ক্ষতি, বিভিন্ন ধরনের ক্ষতি আর কি, সাধারণ ক্ষতিগুলো থাকে। তাহলে কত টাকা, 3600 টাকা। তাই 3600 এখানে লিখলাম। এরপরে বিবিধ ক্ষতির পরে দেখো এই যে ব্যাংক জমাতিরিক্তের সুদ 10,000 টাকা লেখা আছে, ব্যাংক জমাতিরিক্তের সুদ। এটা আমরা ব্যাংক জমাতিরিক্তের সুদটা আমরা লিখবো এখানে, ব্যাংক জমাতিরিক্তের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ। তো ব্যাংক জমাতিরিক্তের সুদ কত টাকা, 10,000 টাকা। তাহলে এখানে লেখো 10,000 টাকা। তাহলে মোট হলো কত, 10,000 আর 3,000, 13,600 টাকা। এই 13,600 টাকা আমাদেরকে এখান থেকে বাদ দিতে হবে। এই যে এই যে মুনাফাটা আছে না, এখান থেকে এই টাকার অ্যামাউন্ট 50,175 থেকে 13,600 টাকা টোটাল আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে আমরা পাবো কত, 36,575 টাকা। এটা থেকে এটা বিয়োগ করো, 36,575, 36,575 টাকা। এই হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন। হ্যাঁ, এই হচ্ছে সেই নিট মুনাফা, আমরা পেয়ে গেছি নিট মুনাফা। হ্যাঁ, এটার নাম হচ্ছে নিট মুনাফা, নিট মুনাফা, নিট মুনাফা। এখানে ডাবল দাগ দিয়ে দাও, নিট মুনাফা। এখন আমরা করব হচ্ছে মালিকানা সত্য বিবরণী। খেয়াল করো, মালিকানা সত্য বিবরণী। এটা শোনো, এটা স্ক্রিনশট দিয়ে রাখো, তোমাদের তোলার জন্য টাইম দিলে অঙ্ক করা হয় না। এই যে যোগ পরিচালন মুনাফার পরে এটা স্ক্রিনশট দিয়ে রাখো। যদি তুলে না থাকার, অঙ্ক করা অবস্থায় যদি তুলে নিতে পারো বুঝে বুঝে, তাও হয়। আমি যখন অঙ্ক করাচ্ছি, লিখতেছি, তখনও চাইলে তুলে নিতে পারো, সেটাও হয়। হ্যাঁ, সেটাও কিন্তু খারাপ হয় না। ওকে, স্ক্রিনশট দিয়ে নিছো আশা করি সবাই। এরপর এটা স্ক্রিনশট দাও, অন্যান্য ব্যয়ের অংশটা। ক্লাস শেষ হওয়ার 20 মিনিট পরেই তোমরা জমা দিবা সবাই। ক্লাস শেষ হওয়ার 20 মিনিট পরে আমি জুম চেক দিব, এখানে অ্যাটেন্ডেন্স আসে আর কি। হ্যাঁ, কে কে অ্যাটেন্ডেন্স ছিল, কত সময় ক্লাস করছে, কে কত সময় ক্লাস করে নাই, সব এখানে আসে। তো আমি এটা দেখে তারপরে জাজ করব যে কে কে জমা দিছে, কে কে জমা দেয় নাই। এরপরে হচ্ছে মালিকানা সত্য বিবরণী করব। তো মালিকানা সত্য বিবরণী করার জন্য আমরা নতুন একটা পেজে যাই। ওকে, এখানে আমরা মালিকানা সত্য বিবরণীটা করব। সো মালিকানা সত্য বিবরণীর ছক আমরা 2টা দেই, অনেকে 3টাও দেয়। তো আমাদের প্রতিষ্ঠানের নামটা কি ছিল, প্রতিষ্ঠানের নামটা ছিল হচ্ছে, প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফারহানা এন্টারপ্রাইজ। তাহলে আমরা এখানে প্রথমে লিখে নিব ফারহানা এন্টারপ্রাইজ, ফারহানা এন্টারপ্রাইজ। এটা হচ্ছে মালিকানা সত্য বিবরণী। আমরা উপরে লিখব মালিক, তোমরা তুলে নাও, সাথে সাথে তুলে নিতে পারো, এগুলো বোঝার জন্য তেমনই লাগে না। মালিকানা সত্য বিবরণী, মালিকানা সত্য বিবরণী, সত্য বিবরণী। তারপরে 30 জুন ছিল অঙ্কটা। হ্যাঁ, আগের অঙ্কে জুনটা বসাই নিও। 30 জুন 2025 সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য। এরপর আমরা ছক করি। তো ছকে আমরা 2টো টাকার ঘর লিখব। জি, একটা টাকার ঘর আর একটা টাকার ঘর। তারপরে শিরোনামগুলো লিখে নেই, বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। এখন দেখো এই বিবরণ টাকা টাকার ঘরে প্রথমে আমরা কি লিখে থাকি, এখানে আমার কাছে সূত্র একটা আছে তৈরি করা। সূত্রটা হচ্ছে প্রথমে আমরা মূলধন লিখে থাকি, তারপর অতিরিক্ত মূলধন যোগ করি, মূলধনের সুদ যোগ করি, নিট মুনাফা যোগ করি, আর নিট ক্ষতি বিয়োগ করি। উত্তোলনগুলো আমরা বাদ দেই। উত্তোলনগুলো কি কি, নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, জীবন বীমা, তারপর আয়কর, এগুলো আমরা বাদ দিই। তো প্রথমে আমরা দেখি মূলধন কত টাকা আছে, সেই মূলধনটা আমরা বাদ দিই। তো এমকে দেখো, এই যে একটু কিছু দূর গেলেই মূলধনের পরিমাণ দেওয়া আছে। এখানে মূলধন 1 লক্ষ টাকা মূলধন দেওয়া আছে। তাহলে তুমি প্রথমে লেখো মূলধন
মূলধন 1 লক্ষ টাকা, প্রথম ঘরে লিখে দাও 1 লক্ষ টাকা। মূলধন 1 লক্ষ টাকা লিখলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে মূলধনের সাথে আমরা অতিরিক্ত মূলধন যোগ করি। অতিরিক্ত মূলধন এই অঙ্কে নাই, তাহলে আমরা নিট মুনাফা যোগ করব। নিট মুনাফা, ক্ষতি তো বের হয় নাই, নিট মুনাফা বের হয়েছে। তো নিট মুনাফা কোনটা শোনাচ্ছেন? এই যে অঙ্কটা করছিলেন একটু আগে, সেই অঙ্কের এই যে 36,575 টাকা, এই 36,575 টাকা আমাদেরকে এখানে বসাতে হবে। 36,575 টাকা এখানে যোগ করো, তাহলে কত হয়? 1,36,575 টাকা। এরপরের কাজ হচ্ছে আমরা উত্তোলনগুলো বিয়োগ করবো এখান থেকে। কী করবো? উত্তোলন বাদ দিব। তাহলে উত্তোলন বাদ দাও, বাদ হচ্ছে উত্তোলন। তো উত্তোলনগুলো কি কি আছে দেখো, মারাত্মক লেভেলের কিছু উত্তোলন এখানে আছে। প্রাপ্য প্রদেয় দালান কোটা সাধারণ সঞ্চিতি হাতে নগদ মূলধন উত্তোলন, এই যে নর্মাল একটা উত্তোলনের নগদ টাকা উত্তোলন বোঝায় কত টাকা? 35,000 টাকা, এটা হচ্ছে উত্তোলন। তাহলে নগদ উত্তোলন লেখো, নগদ কত? 35,000 টাকা। এরপরে দেখি পণ্য আছে কিনা। নগদ উত্তোলন, প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয় বিক্রয়, দালানের মেরামত, জাহাজ ভাড়া, ডক শুল্ক, ডক চার্জ, বেতন, সাধারণ খরচ, ব্যাংক জমাতিরিক্ত। তারপর দেখো বিমা প্রিমিয়াম, হ্যাঁ বিমা প্রিমিয়াম। তারপর হচ্ছে লিগ্যাল চার্জ, কুরিন সঞ্চিতি, বিজ্ঞাপন। এখানে না, এই যে পণ্য উত্তোলন দেওয়া আছে ব্যক্তিগত প্রয়োজনে 1,000 টাকার পণ্য উত্তোলন করছে, তাহলে এখানে লেখো নগদ, তারপরে লেখো পণ্য। তাহলে পণ্য 1,000 টাকা, 1,000 টাকা। তাহলে এটা কত হইলো? 36,000 টাকা হয়েছে। এই 36,000 টাকা আমরা এখন কি করব? বাদ দিব। 1,36,575 থেকে আমরা বাদ দিয়ে দিব কত? 36,000। তাহলে কত হবে? 1,05,75 টাকা হইল। এরপরে এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে কি? আয়কর। এই অঙ্কে আয়কর আছে, দেখো আয়কর, এই যে দেখো আয়কর আছে, এটাও একটা উত্তোলন। এই আয়কর আমরা কি করব? আয়করটাও বাদ দিব 5,000 টাকা। তাহলে এখানে আয়কর 5,000 টাকা বাদ দিয়ে দাও এখান থেকে, 5,000 টাকা। তাহলে কত হয়? 1 লক্ষ, শুধু 95,575 টাকা হওয়ার কথা। 95,575 টাকা, 95,575 টাকা, হ্যাঁ 95,575 টাকা। এরপরের কাজ হচ্ছে দেখো, এরপরের কাজ হচ্ছে একটা আননোন জিনিস অনেকেই ভুল করবে, সেটা হচ্ছে এই যে সাধারণ সঞ্চিতি যদি কখনো দেওয়া থাকে, তাহলে এইটা আমরা সবার লাস্টে, মানে মালিকানা সত্ত্ব বের হয়ে গেছে, তারপরও এটা আমরা যোগ করব, যোগ সাধারণ সঞ্চিতি। জাস্ট এই কাজটা একটু আননোন সবার কাছে, হ্যাঁ এটা ভুল করা যাবে না, এটা সবসময় থাকেও না, খুব কম। সাধারণ সঞ্চিতি ওই প্রতিষ্ঠান অনেক সময় সঞ্চয় করে রাখে কিছু টাকা, তো সেটা মালিকানা সত্ত্ব হিসেবে আমরা গ্রহণ করি। তাহলে 1,05,575 টাকা, 575 টাকা, 1,05,575 টাকা। ডাবল দাগ দিয়ে এখানে লিখে দাও মালিকানা সত্ত্ব, হ্যাঁ এখানে লিখে দাও মালিকানা সত্ত্ব। এখন এইগুলো নিয়ে কোনো কনফিউশন আছে কি না? হ্যাঁ দেখো, না হলে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে নাও প্লিজ। এই যে এখান থেকে স্ক্রিনশট, মালিকানা সত্ত্ব বিবরণীর এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। প্রশ্ন আছে কি না, কিংবা কোনো কনফিউশন আছে কি না? ওকে, তাহলে এইটুকু হয়ে গেছে না মালিকানা সত্ত্ব বিবরণী? মালিকানা সত্ত্ব বিবরণী হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে। তো চলো আমরা আর্থিক অবস্থার বিবরণীতে যাই। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা প্রথমে লিখব প্রতিষ্ঠানের নাম, ফারহানা এন্টারপ্রাইজ। তো আমি লিখলাম ফারহানা এন্টারপ্রাইজ, তারপর লিখব আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী 30 জুন 2025 সমাপ্ত বছরের জন্য। হ্যাঁ পুরাটা 20 মার্ক। আরে সোনার ময়না, তুমি কি কথা কইলা? বুড়ো, সমাপ্ত বছরের জন্য
তাহলে এর প্রথমবার আমরা যেটা করেছিলাম শুধু আয় ব্যয় লিখেছিলাম, এখন একটু আগে লিখলাম সেটা হচ্ছে মূলধন জাতীয়, মানে মালিকের সাথে সম্পর্ক যেটুকু মুনাফা আর মালিকানা সত্ত্ব। এখন লিখবো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, এখানে শুধু সম্পদ আর দায়ের হিসাব করব। কি করব? সম্পদ এবং দায়ের হিসাব করব। সবাই একটু লাড়াচাড়া দিয়ে বসো, নড়ে চড়ে বসো, জায়গা গরম হয়ে গেছে তো, চেয়ার। ওকে, বিবরণ, টাকা টাকা টাকা। ওকে, এই হচ্ছে আমাদের ছক। সেম তো আমরা এখানে কি করি? প্রথমে স্থায়ী সম্পদ লিখে থাকি, যে কোনো স্থায়ী সম্পদ। তো এই অঙ্কে স্থায়ী সম্পদ আছে কিনা আমাদের দেখতে হবে। তো এই যে দেখো, দালান কোট একটা স্থায়ী সম্পদ, প্রাপ্য হিসাব প্রদ, সাধারণ সঞ্চিতি, হাতে নগদ, মূলধন, উত্তোলন, প্রারম্ভিক মজুদ, যেগুলো টিক দিতে বলছিলাম, যেগুলো লেখা হয়ে গেছে টিক দিয়ে দাও, ওগুলো আর আমাদের আসবে না, তো আমাদের ওগুলো লেখাও লাগবে না। তো একটা স্থায়ী সম্পদ আছে দালান কোঠা, তাহলে আমরা কি করব? দালান কোঠা লিখব। প্রথমে লিখব সম্পদ সমূহ, সম্পদ সমূহ, সম্পদ সমূহ। তারপরে লিখব কি? স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ। এবার লিখব দালান কোঠা, দালান কোঠা। তো দেখো, দালান কোঠা 70,000 টাকা আছে। তাহলে আমরা ফাইনাল কলমে লিখে দিতে পারি, কারণ আমাদের তো এর সাথে ওর ভাই ব্রাদার আর কেউ নাই। ভাই ব্রাদার যদি না থাকে তাহলে তো আর লেখার দরকার নেই, তাহলে আমরা মাঝখানে লিখতাম, লিখে সবগুলো যোগ করতাম। মানে আর কেউ যদি ওর সিরিয়ালে থাকতো, দালান কোঠা, অফিস সরঞ্জাম, তারপর হচ্ছে মানে আরও এক্সেট্রা, জমি ভূমি, এগুলো অনেক কিছু থাকে। এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। হ্যাঁ, এরপরের শিরোনাম হবে কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ এখানে আছে কিনা দেখো, কোনো জায়গায় খুঁজে পাও কিনা। কোনো জায়গায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ লেখা নাই, মানে সরাসরি দীর্ঘমেয়াদী বিনিয়োগই লেখা থাকবে, নাই। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ নাই, ভালো কথা। তাহলে এখন যাও চলতি সম্পদে, চলতি সম্পদ শিরোনাম দাও। তো চলতি সম্পদের মধ্যে কি কি থাকে, কি কি আছে সেটা আমরা দেখব। তো চলতি সম্পদ অ্যাজ ইউজুয়াল তোমাদের মনে রাখতে হবে নগদ টাকা, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, তারপর হচ্ছে তোমার ব্যাংক জমা, দেনাদার, যে কোনো খরচ যদি হচ্ছে তোমার অগ্রিম হয়, যে কোনো ব্যয় যদি যে কোনো খরচ বা ব্যয় যদি অগ্রিম হয়, যে কোনো আয় যদি অনাদায়ী বা বকেয়া থাকে, এই ধরনের আর কি। তো চলতি সম্পদে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব আছে 20,000 টাকা। এই যে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবের সাথে কিন্তু কাহিনী আছে। প্রাপ্য হিসাব 20,000 টাকা। তো প্রথমে লিখব প্রাপ্য হিসাব, বুঝতে হবে প্রাপ্য হিসাব। তো এর সাথে কাহিনী আছে দেখে এই যে প্রথমে লিখলাম, যার সাথে কাহিনী নাই তার সাথে কোনো ঝামেলা নাই। এইবার দেখো, প্রাপ্য হিসাবের উপরে যে কাজটা আছে সেটা হচ্ছে আমরা একটু বিষয়দায় বিবরণীতে যাই, যে ঘুরে আসি। দেখো, বিষয়দায় বিবরণীতে আমরা যে কাজটা করেছিলাম সেটা হলো এই যে, এটা তো বিষয়দায় বিবরণী। বিশদ আয় বিবরণীর মধ্যে দেখো, এই যে অলিখিত বিক্রয়, এই যে বিক্রয়ের সাথে বিক্রয় থেকে বাদ দিছিলাম না, এই হচ্ছে তোমার আন্তঃফেরত বাদ দিছিলাম না, অলিখিত বিক্রয় বললাম, আন্তঃফেরত। এই যে 4,000 টাকা, এইটা সমন্বয়ের মধ্যে ছিল, কিন্তু এই যে সমন্বয়ের মধ্যে দেখো, এই সমন্বয়ের মধ্যে। তো এটা দুইবার দুই জায়গায় যাবে, সেটা হচ্ছে একবার বিক্রয় থেকে বাদ যাবে আর একটা প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে। তো সেই প্রাপ্য হিসাব এখন হাতে পাইছি, এখন এই প্রাপ্য হিসাব থেকে আমরা বাদ দিব। দেখো, এই যে প্রাপ্য হিসাব থেকে বাদ আন্তঃফেরত, কি করব? বাদ আন্তঃফেরত, বাদ আন্তঃফেরত 4,000 টাকা। এই 4,000 টাকা আমরা বাদ দিয়ে দেব। তাহলে কত হইল? 16,000 টাকা। এখন দেখো, আন্তঃফেরত বাদ দিলাম, তাহলে এই পণ্য উত্তোলন কিন্তু দুইবার লিখছি। এই সমন্বয়গুলো দুইবার করে লিখতে হয়। হ্যাঁ, একবার একটু গেস করো তো, পণ্য উত্তোলন ক্রয় থেকে একবার বাদ দিছিলাম পণ্য উত্তোলন নামে বিষয়দায় বিবরণীতে, আর হচ্ছে তোমার উত্তোলনের সাথে একবার দিছিলাম মানে মালিকানা সত্ত্ব বিবরণীতে, এজন্য দুইবার লিখছি। শেষ এই যে অলিখিত, এটা একবার লিখছি। হ্যাঁ, এই 4,000 আর 2,000 একবার করে লিখছি, সেটা হচ্ছে বিক্রয় থেকে বাদ দিছি। এখন এই অলিখিত বিক্রয়টা দুইবার লিখলাম, মানে আরেকবার লিখলাম। কোথায়? এই যে প্রাপ্য হিসাব থেকে বাদ দিছি, তাহলে দুইবার লেখা। একবার বিক্রয় থেকে বাদ দিছি 4,000, একবার প্রাপ্য হিসাব থেকে বাদ দিছি, দুইবার বাদ দিতে হয়। দুইবার, যে কোনো এন্ট্রি দুইবার লিখতে হয়। এরপর দেখো আরেকবার, এই যে বহিঃফেরত যেটা, এটা এখনও লিখি নাই, একবার লিখছি, তো আরেকবার লিখবো দায়ের মধ্যে। এরপর দেখো,
এই যে দেনাদারের এই যে প্রাপ্য হিসেবে 2000 টাকা অবলোপন করো, এইটা তো একবার লিখছি মাত্র, সমন্বয়ের এন্ট্রি 2 বার লিখতে হয় বললাম না, তো একবার লিখছিলাম বিষয়দায়ী বিবরণীতে, বিষয়দায়ী বিবরণীতে একবার লিখছিলাম, এজন্য এটা আরেকবার লিখবো এখন। কিভাবে? এই দেনাদার থেকে বাদ দিব, বাদ কুরিন, এটার নাম কুরিন, হ্যাঁ কুরিন, কত টাকা? 2000 টাকা। তাহলে কত হইল? 16,000 থেকে 2000 গেলে 14,000 টাকা। এরপরের কাজ হচ্ছে দেখো, এই যে কুরিন সঞ্চিতি, এটাও কিন্তু একবারই লিখছি, ওই যে বিষয়দায়ী বিবরণীতে কুরিন নিয়ে অনেক ঝামেলা হয়েছিল তখন। তাহলে এখন হচ্ছে কুরিন সঞ্চিতি, এটাও বাদ দিব। তাহলে এই 14,000-এর উপরে 10% করলে 1,400 টাকা হয়। তার মানে কত হইল? 12,600 টাকা। প্রাপ্য হিসাবের কাহিনীটা বুঝো, 12,600 টাকা। তাহলে আমরা কি কি করলাম? আমরা প্রাপ্য হিসাবের সাথে মানে ওই যে কুরিন সঞ্চিতি, নতুন কুরিন সঞ্চিতি বের করার জন্য যে কাজটা করছিলাম না আউট, সেই কাজটা এখানেই করলাম, হুবহু ওই কাজটাই করছি। তারপর দেখো, প্রাপ্য হিসাব লেখা শেষ, এরপরে দালান কোঠা শেষ, সাধারণ সঞ্চিতি শেষ, হাতে নগদ, এর সাথে কোনো ঝামেলা নাই। হাতে নগদ আছে কত? 18,600 টাকা। তাহলে হাতে নগদ লেখো, হাতে নগদ 18,600 টাকা। তারপরে হাতে নগদ, মূলধন, উত্তোলন এগুলো না, লেখা শেষ। প্রারম্ভিক মজুদ লেখা শেষ, ক্রয় লেখা শেষ, বিক্রয় লেখা শেষ, দালান মেরামত লেখা শেষ, জাহাজ ভাড়া লেখা শেষ, শুল্ক লেখা শেষ, ডক চার্জ লেখা শেষ, বেতন সম্মানী লেখা শেষ, সাধারণ খরচ লেখা শেষ, ব্যাংক জমা অতিরিক্ত এটা দায় এখন লিখি নেই, বিমা প্রিমিয়াম লেখা শেষ, লিগ্যাল চার্জ, কুরিন সঞ্চিতি লেখা শেষ, বিজ্ঞাপন লেখা শেষ, বিবিধ ক্ষতি লেখা শেষ, ব্যাংক জমা অতিরিক্ত সুদ লেখা শেষ, প্রাপ্ত বার্তা লেখা শেষ, ভ্রমণ খরচ, প্রাপ্ত বাড়ি ভাড়া, আয়কর এগুলো সব লেখা শেষ। এখন দেখো, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 2 বার লেখার কথা ছিল, 2 বারই লেখা শেষ। তারপরে অলিখিত আন্তঃফেরত বহিঃফেরত, এটা 2 বার লেখা শেষ হইলো, এটা হয় নাই, তো এটা আরেকবার লেখা শেষ। লিগ্যাল চার্জ, কুরিন সঞ্চিতি লেখা শেষ, বিজ্ঞাপন লেখা শেষ, বিবিধ ক্ষতি লেখা শেষ, ব্যাংক জমা অতিরিক্ত সুদ লেখা শেষ, প্রাপ্ত বার্তা লেখা শেষ, ভ্রমণ খরচ, প্রাপ্ত বাড়ি ভাড়া, আয়কর এগুলো সব লেখা শেষ। এখন দেখো, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 2 বার লেখার কথা ছিল, 2 বারই লেখা শেষ। তারপরে অলিখিত আন্তঃফেরত বহিঃফেরত, এটা 2 বার লেখা শেষ হইলো, এটা হয় নাই, তো এটা আরেকবার লিখবো। বিমা প্রিমিয়াম, ওই যে অতিরিক্ত যেটা দেওয়া হয়েছিল, হ্যাঁ বিমা প্রিমিয়াম, ওইটা আমরা কি করব এখন? ওকে, তো বিমা প্রিমিয়ামটা আমরা কি করব? বিমা প্রিমিয়ামটা আমরা চলতি, মানে এটা হচ্ছে অলিক সম্পদ, হ্যাঁ সরি চলতি সম্পদ এটা, হ্যাঁ। তো অগ্রিম বীমা এখানে লিখবো কি? অগ্রিম বীমা নাম, অগ্রিম বীমা। তাহলে অগ্রিম বীমা কিভাবে বের করছিলাম মনে আছে? 12 দ্বারা ভাগ দিয়ে 3 দ্বারা গুণ দিছিলাম, 375 টাকা বের হয়েছিল মেবি। তো সেই 375 টাকা একটা কি সম্পদ, 375 টাকা হচ্ছে একটা চলতি সম্পদ। এই 375 টাকা এখানে লিখবো, 375 টাকা। দেখ গেল, অগ্রিম বীমা লেখা শেষ। তারপর হচ্ছে অব্যবহৃত মনিহারি, এটা একটা চলতি সম্পদ, এই যে অব্যবহৃত মনিহারি, এটা একবার লিখছিলাম কোথায়? সাধারণ খরচ থেকে বাদ দিছিলাম 1000 টাকা, একবার লিখছিলাম, এই এখন আরেকবার লিখলাম 1000 টাকা। তাহলে এখান থেকে অব্যবহৃত মনিহারি লেখো 1000 টাকা, অব্যবহৃত মনিহারি, অব্যবহৃত মনিহারি 1000 টাকা লিখলাম। এরপরের কাজ কি? অব্যবহৃত মনিহারির পরে প্রাপ্য হিসাব 2000 টাকা, এগুলো কাজ শেষ। সমাপনী মজুদ পণ্য একটা চলতি সম্পদ 40,000 টাকা, এটাও আমরা এখানে লিখব, সমাপনী মজুদ, সমাপনী মজুদ। এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও তো আমাকে। সমাপনী মজুদ কারো কোনো সমস্যা আছে? সমন্বয় যেগুলো 2 বার লেখ মুইটা বুঝুম কেমনে? সমন্বয় চিনো কিনা? এটা অঙ্ক করতে করতে একসময় বুঝতে পারবা যে কোন সমন্বয় কোন জায়গায় যায়। প্রত্যেকটা সমন্বয় চিন্তা করে দেখবা যে কমপক্ষে 2 জায়গায় লেখা লাগবে, হয় বিষয়দায় বিবরণী, নিলে মালিকানা সত্ত্ব বিবরণী, নিলে আর্থিক অবস্থা বিবরণী, যে কোনো 2 জায়গায়, ঠিক আছে, যে কোনো 2 জায়গায়। যে কোনো 2 জায়গায় লিখতে হয়। তাহলে এখন এই চলতি সম্পদগুলো সব যোগ করতে হবে, হ্যাঁ এই চলতি সম্পদগুলো সব যোগ করতে হবে। 73,575 টাকা, এই যে চলতি সম্পদ, এগুলো 12,600, 18,600, 375, 1,000, 40,000,
এটা যোগ করো তো, 73,575, 73,575, হ্যাঁ, 73,575। তাহলে আমাদের সম্পদ পাশে, হ্যাঁ সম্পদ পাশে আমাদের কিন্তু সব শেষ। দেখো সম্পদ দুটো পাইছি, একটা হচ্ছে স্থায়ী সম্পদ 70,000, আর একটা হচ্ছে 73,000। তাহলে 75 টাকা, এটা হচ্ছে মোট সম্পদ পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে মোট সম্পদের পরে, এখন আমাদের কাজ দায় ও মালিকানা সত্ত্ব বের করা। তাহলে আমরা এখানে দায় ও মালিকানা সত্ত্ব লিখবো, অথবা মালিকানা সত্ত্ব ও দায় লিখতে পারি। মালিকানা সত্ত্ব ও দায়। তাহলে মালিকানা সত্ত্ব দায়ের মধ্যে প্রথমে আমরা লিখবো হচ্ছে মালিকানা সত্ত্বটা লিখবো, যেটা আমরা নির্ণয় করছি, মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্ব কত টাকা দেখো, এই যে এই অঙ্কে করছো মালিকানা সত্ত্ব, এখানে এই যে মালিকানা সত্ত্ব বিবরণী এখানে করছিলাম 1,05,575 টাকা। তাহলে এটা সরাসরি লিখে দাও, 1,05,575 টাকা। এই যে এখানে লিখে দাও ফাইনাল কলমে 1,05,575 টাকা, এটা লিখে দাও। এরপর আমরা লিখবো হচ্ছে দীর্ঘমেয়াদী দায় যদি থাকে, দীর্ঘমেয়াদী দায়, তারপর চলতি দায়, এগুলো লিখবো। তো দীর্ঘমেয়াদী দায় নাই, আছে কি চলতি দায় আছে। দেখো এখানে দীর্ঘমেয়াদী দায় নাই। দীর্ঘমেয়াদী দায় কোনটা বলো তো, ঋণ। ঋণ হচ্ছে একটা দীর্ঘমেয়াদী দায়। এখানে ঋণ আছে কিনা দেখো, ঋণ কোথাও নাই, ঋণ কোথাও নাই। তাহলে চলতি দায় কি কি আছে, যেমন প্রদেয় হিসাব আছে। এখন প্রদেয় হিসাবের সাথে একটা সমন্বয় আছে, প্রদেয় হিসাব 37,000 টাকা, প্রদেয় হিসাব 37,000 টাকা। দেখো 37,000 টাকা, এর সাথে সমন্বয়টা হচ্ছে এই যে লেখা ছিল না বই ফেরত 2,000 টাকা, এটা হচ্ছে তুমি ক্রয় করে ফেরত দিছো 2,000 টাকা, এটা তোমার দায় কমে যাবে, এর জন্য বই ফেরত দিতে হবে। বই ফেরত কত টাকা, বই ফেরত হচ্ছে 2,000 টাকা, তাহলে 35,000 টাকা, এখানে 35,000। এরপর আর কি আছে দেখো, প্রদেয় হিসাব পাইলাম, দালান কোঠার সাধারণ সঞ্চিতি, হাতে নগদ, মূলধন উত্তোলন, প্রারম্ভিক মজুত পূর্ণ, ক্রয় বিক্রয়, দালানে মেরামত, কাজ ভাড়া, আর কিছু কিন্তু নাই, সাধারণ খরচ। এখানে একটা আছে দেখো, এই যে 1 মাসের বাড়ি ভাড়া অনাদায়ী, এটাও তো সম্পদ, হ্যাঁ চলতি সম্পদ। তাহলে কি প্রাপ্ত বাট্টা, ভ্রমণ খরচ, প্রাপ্ত বাড়ি ভাড়া। এখানে এই হচ্ছে এই যে 1 মাসের ভাড়া যে অনাদায়ী আছে, এটা চলতি সম্পদ, এটা সম্ভবত আমরা লিখি নেই এখানে উপরে সম্পদের পাশে। এখানে একটা একটা লিখে নাও, 1,000 টাকা লিখছিলাম, লিখি নেই, হ্যাঁ এখানে যে কোনো এক জায়গায় লিখি, কালার দিয়ে লিখে দিচ্ছি, অনাদায়ী ভাড়া 1,000 টাকা। ওকে, তাহলে আমাদের দায়ের পাশে এক দায় আমরা পাইছি খুঁজে, হ্যাঁ একটা দায় আমরা পাইছি। এরপরের দায় হচ্ছে কি দেখি, এরপরের দায় হচ্ছে এই যে দেখো ব্যাংক জমাতিরিক্ত কোথাও আছে কিনা, এই যে ব্যাংক জমাতিরিক্ত 3,000 টাকা, এটা একটা দায়। এই দায়টা আমরা এখানে লিখবো, ব্যাংক জমাতিরিক্ত লিখে, ব্যাংক জমাতিরিক্ত। তো ব্যাংক জমাতিরিক্ত কত, 3,000 টাকা, সেই 3,000 এখানে লিখো। তাহলে 35 আর 3 38,000 টাকা, 38,000 টাকা। তাহলে আমাদের দায় পাইছি 38,000 টাকা, আর হচ্ছে 1,05,575 টাকা হচ্ছে মালিকানা সত্ত্ব, দুটো যোগ করো 1,43,575, 1,43,575 টাকা। এই হচ্ছে দেখো সম্পদ, দায় প্লাস মালিকানা সত্ত্ব মিলে গেছে, এই যে এইটা, এই যে এখানে দেখো, এখানে হচ্ছে 1,43,575 টাকা, এখানে 1,43,575 টাকা। এখানে এই দায়ের পাশের কাজটা খুব ছোট হয়। ওকে, এখন আমাকে বলো স্পেসিফিক কোন জায়গায় কোন কোন প্রবলেম গুলো আছে টুকটাক। এটা আসলে অনেক বড় অঙ্ক, এটা অনেকের জন্য অনেক কঠিন। তারপর এখন আমাদের স্যার তো করতে প্রদেয় হবে। হিসাবটা তো একবার লেখা হয়েছে, তাহলে এখানে আবার লেখা হয়েছে কেন প্রদেয় হিসাবটা? প্রদেয় হিসাব কোথায় লিখছিলাম আরেকবার বলো আমারে, দাঁড়ান। দেখো তো প্রদেয় হিসাব কোথায় লিখছিলাম। আমার জানা মতে আমি প্রদেয় হিসাব কোথাও লিখি নাই। স্যার লেখা হয় না, প্রাপ্য হিসাব লেখা হয়েছে।
হিসাব। তো হিসাব লেখা হয় নাই, কিন্তু এই যে বহি ফেরত না, এইটা এর আগে একবার লিখছিলাম, ক্রয় থেকে বাদ দিছিলাম এই 2000 টাকা, 2000 টাকা এর আগে একবার লিখছি, আর এই এখন আরেকবার লিখলাম 2000 টাকা। দুইবার লেখা যাবে স্যার? হ্যাঁ, বহি ফেরত দুইবার লিখবা, কিন্তু প্রদয় হিসাব আমি একবারই লিখছি, খেয়াল করে দেখো, একবারই লিখছি। জি স্যার, জি স্যার, একবারই লিখছেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা জিগাও। অনাদারি আর ভাড়ার কোনো এদিকে সমস্যা? নিয়ে তো একটু স্কুলটা। হ্যাঁ হ্যাঁ, অনাদারি ভাড়ার এখানে নিয়ে তো। এই যে অনাদায়ী ভাড়া নিছি তো, এই যে অনাদায়ী ভাড়া 1000 টাকা। এই যে অনাদায়ী ভাড়া 1000 টাকা, এটা একটা সম্পদ, চলতি সম্পদ। অনাদায়ী ভাড়া শোনো, আয়ের পাশে মূলত অনাদায়ী কথাটা লেখা থাকে, আর ব্যয়ের পাশে লেখা থাকে হচ্ছে তোমার বকেয়া। হ্যাঁ, এটা মাথায় রাখবা একটু। দেখবা ব্যয়ের পাশে ম্যাক্সিমাম বকেয়া লেখা, আর আয়ের পাশে হচ্ছে অনাদায়ী লেখা। খেয়াল করে দেখবা, বুঝছো? তো স্যার নিচে নামান। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, নিচে নামাচ্ছি। এই দেখো, এখানে দেখো, এই যে কোথা থেকে আমি স্যার অলিখিত কুড়িন আছে না এরপর থেকে। প্রাপ্য হিসাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখান থেকে স্ক্রিনশট দাও, এই যে চলতি সম্পদের শিরোনাম। স্যার তা কথা বলবো। বলো। স্যার ইংরেজি কোরআন স্যার আপনি। এই যে আবার তার মধ্যে ঢুকাই দিছি ইংরেজি। মেসেজ দিও আমারে। ওকে, স্ক্রিনশট শেষ এটা, নাকি তুলে নিচ্ছ? স্যার একদম নিচে নিয়েন স্যার, স্ক্রিনশট নিয়ে মাইমুনার নিচ্ছি শেষ স্যার। এগুলো তোলা, মাইমুনার শেষ এটা তোলা। স্যার আরেক মিনিট। আচ্ছা, শেষ হয়ে গেলে আমাকে একটু জানাও। স্ক্রিনশট যারা দিচ্ছ, তার যদি 12টাও বাজে, কিছু করার নেই, সুন্দর করে লিখে ছবি তুলে আমাকে 10-15 মিনিটের মধ্যে পাঠাবা সবাই, নাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। স্যার অনাদারি ভাড়া যোগ হওয়ার কারণে কি মোট টাকাটা পরিবর্তন হইব না? ৭৫,৫৭৫ই হবে, দেখো, 1,12,০০০ আর 18,০০০, 30,০০০, 31,000 আর 4, 40,000, 31,000 আর 40, 71,000, 72,000, 73,575, 6,600, 1,200, দেখো 73,575ই হবে। কোনো ক্যালকুলেশন বুঝতে সমস্যা হলে আমাকে বলো, কারণ এই অঙ্কে কিন্তু ভুল এটা হবে, মিস নাই, এটা আমি মানে গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি না, গ্যারান্টি সরাসরি যে ভুল হবে, কাটাকাটি হবে, নাম্বার কাটবে, স্যার হয়তো 20 মার্কে 2 মার্ক কাটা দিল, সেটা বড় কথা না। হয়তো একটা ভুল হইলে হয়তো 1 মার্ক কাটা দেবে, বা 5টা ভুল হইলে হয়তো 4 মার্ক কাটা দেবে, 15-16 পাবা। কিন্তু তুমি ক্যালকুলেশন গুলো একটু দেখে নাও, যে আসলে কোন কোন ক্যালকুলেশনটা কিভাবে বের করছি। তো অগ্রিম বীমা কেমনে বের করলাম, তারপর হচ্ছে অব্যবহৃত মণিহারি কেমনে, সমাপনী মজুদ কেমনে, অনাদায়ী ভাড়া কেমনে, এই ক্যালকুলেশন বের করাটা হচ্ছে তোমার জন্য কষ্টকর হবে। হ্যাঁ, আর সূত্রটা মনে রাখতে হবে, কোন পার্টের পর কোন পার্ট, সিনেমা স্টাইলে মনে রাখবা। আচ্ছা, সিনেমা দেখে সূত্রগুলো যেমন আপনি মনে দিয়ে রাখবা দেন না। গ্রুপে। আচ্ছা, ঠিক আছে। স্যার একটা কথা ছিল। হ্যাঁ, বলো। হ্যালো, হ্যাঁ, পুরো অঙ্কটা একবার দেখান তো, পুরো অঙ্কটা একবার দেখান। পুরো অঙ্কটা কিভাবে দেখাবো? মানে উপরগুলো সব একটু দেখাই দেন আর কি, উপরের নিচে সব। আমি তো এত সময় দেখাইছি, এখন আর সম্ভব না, তো তুমি আবার ক্লাসে যে একটু পরে আপলোড দিয়ে দেবো না, ওইটা দেখো শুধু প্রথম থেকে। একবার একবার। ও আমার ফ্রেন্ডের একটু সমস্যা, একবার শুধু। ও আচ্ছা আচ্ছা, দেখি নিচের গুলো শেষ হোক আগে। আচ্ছা, এইটা আমি স্যার নিচে নিয়ে না আগে, আমি স্যার এখন নিচেরটা শোনো, করে এটা নেন। আমি গ্রুপে এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এটা গ্রুপে দেখি দেওয়া যায় কিনা, সেভ করে গ্রুপে দেওয়া যায় কিনা। আর স্যার এই ওদের কি সব অঙ্কগুলো 20 মার্কে, তাই না?
সবই 20 মার্কের মাত্রান, সবই 20 মার্কের। ওকে। একটা স্যার অঙ্কে উঠাই না 20 শেষ মার্ক। হলে কি ক্লাস শেষ? হ্যাঁ হ্যাঁ, স্যার উঠাই না শেষ করলে কি ক্লাস শেষ আজকের? হ্যাঁ আমাদের এখানে তো শেষ, এটা শেষ আর কি। তা স্যার আমি স্যার একটা উঠে মিনিট রয়েছি, রাখেন আমি স্যার, গ্রুপের বুঝছো? থেকে লিভ নিয়ে নেই। বুঝি নাই গ্রুপ থেকে। স্যার আমার উঠাই না শেষ, আমি গ্রুপের থেকে লিভ নিয়ে নেই, অনেক ঘুমাইতেছে। ও, এত তাড়াতাড়ি ঘুমাইলে হবে? স্যার পরীক্ষার লাগে এই কয়েকদিন ধরে অনেক তাড়াতাড়ি অনেক দেরি করে ঘুমাইতেছে আর অনেক তাড়াতাড়ি ঘুমাইতে উঠতেছি, তো তাই আজকে ঘুম ধরতেছে। লিভ নিলাম স্যার। নে আবার কি বলার। স্যার একদম নিচে নেন স্যার। নিচে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি একটু, আমি ক্লাস শেষ করে আমি ছবি দিয়ে দিচ্ছি। আর স্যার ওই ইয়ার ছবিটা দিয়েন কিন্তু মনে করে, সূত্রের ছবি। গ্রুপে আমি ছবি দিয়ে দিচ্ছি এখন, আমাকে। স্যার, হ্যাঁ বলো। স্যার ওই যে আর ওই যে চলতি ডায়েট একটু জানতো। স্যার একটু নিচে যান না স্যার, এটা একটু স্ক্রিনশট নিয়ে নি স্যার। তারপর শেষ। হ্যাঁ চলতি দায়, এই যে চলতি দায় এটা। স্যার। স্যার বই ফেরত, টাকা তো আগে লিখছিলাম তো, আবার এটা বুঝলাম না, একটু বুঝাই দেন। না, বই ফেরতের টাকা তুমি একবার লিখছিলা, সেটা কোথায় লিখছিলা বলো তো? কোথায় লিখছিলা মনে আছে? জি স্যার, বিকৃত পণ্যের ব্যয়ে লিখছিলাম। হ্যাঁ ক্রয় থেকে বাদ দিছিলাম তাই না? ক্রয় জি থেকে তো বাদ স্যার, দিছিলাম। হ্যাঁ ক্রয় থেকেই বাদ দিছিলাম। হ্যাঁ, সমন্বয়ের এন্ট্রি তো দুইবার লিখতে হয়, তো তখন একবার বাদ দিছিলাম ক্রয় থেকে, আর এই যে এখন একবার বাদ দিলাম প্রদেয় হিসাব থেকে, দায় থেকে। দুইবার লিখতে হয় বললাম না, এই জন্য দুইবার বাদ দিলাম, আগে একবার এই একবার। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো তাহলে।